আব্বু বিশ্বাস করো, আমি কিছুই করিনি, এটা ওর সাজানো। ওই মুখে আমাকে আর আব্বু বলে ডাকবি না। আম্মু তুমি বিশ্বাস করো, আমি এগুলো কিছুই করিনি। চুপ। ওই মুখে আমাকে আম্মু বলবি না। কি এমন পাপ করেছিলাম যে তোর মতো ছেলে জন্ম দিলাম? বের হয়ে যা, আমার সামনে থেকে চলে যা। এক্ষুনি চলে যা আমার সামন থেকে। কি রে, যাচ্ছিস না কেন? আচ্ছা ঠিক আছে, তবে একদিন সত্যটা জানতে পারবে। সেদিন আমাকে হাজার ডাকলেও আমি আর আসবো না। আর মিথিলা, কাজটা তুই ঠিক করলি না, এর বিচার আল্লাহ করবে। এই বলে বাসা থেকে বের হয়ে এলাম। আপনারা হয়তো কিছুই বুঝতেছেন না, আসুন আপনাদের খুলে বলি। আমি সাজ্জাদ, বাবা মায়ের একমাত্র সন্তান। অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। বাবার দেশের নামকরা একজন টপ বিজনেসম্যান, তার একমাত্র ছেলে আমি। এখন চলুন আপনাদের আমার পুরো কাহিনীটা বলি। আজকে বিকাল 5টায়, আজকে ছিল আমার আব্বুর বন্ধুর মেয়ের মিথিলার জন্মদিন। তাই আজকে পুরো বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। আপনাদের তো বলাই হলো না, আমার আব্বুর বন্ধু আমাদের বাড়িতেই থাকে, তার ফ্যামিলি নিয়ে। তো সন্ধ্যার সময় আমি আমার রুমে এলাম, ফ্রেশ হয়ে ওয়াশরুমে গেলাম। বের হয়ে দেখি মিথিলা তোয়ালে নিয়ে দাঁড়িয়ে আছে। ওকে তোয়ালে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আমি একটু অবাক হলাম, কারণ এর আগে ও কোনোদিন আমার রুমে আসেনি। হঠাৎ আজকে আমার রুমে আসায় ব্যাপারটা ভালো লাগছে না। তাই আমি ওকে বললাম, কি ব্যাপার, তুই আমার রুমে কি করিস? না মানে তোমাকে একটা কথা বলতে এলাম। মিথিলা আমার থেকে বয়সে 2 বছরে বড়, তাই তুই করে কথা বলি। আর মিথিলা আমাকে তুমি করে বলে। জানি না কথাটা তুমি কিভাবে নিবে। আচ্ছা বল, এখন কি বলবি? আসলে তুমি কি আমাকে বিয়ে করবে? পাগল হয়ে গেছিস নাকি? আমি তোকে নিজের বোনের মতো দেখি, তোকে কখনো আমি বিয়ে করব না। লাস্টবার বলছি, তুই কি আমাকে বিয়ে করবি? বললাম তো না। দেখ আমি কি করি। এই বলে মিথিলা দরজা বন্ধ করে দিল। আমি খুব ভালো করে বুঝতে পারলাম ও কি করতে চায়, তাই আমি আমার বাটন ক্যামেরা চালু করে দিলাম। আমার শার্টের সাথে সবসময় এটা লাগানো থাকে। এদিকে মিথিলা দরজা বন্ধ করে দিয়ে চিৎকার করছে আর নিজের জামা ছিঁড়ছে। আমি শুধু দাঁড়িয়ে আছি, কারণ সব রেকর্ড হচ্ছে। মিথিলার চিৎকার শুনে বাসার সবাই দরজার কাছে এসে দরজা ধাক্কাতে শুরু করলো। আমি দরজা খুলতে যাব, তার আগে মিথিলা আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় আর আমার উপরে শুয়ে শয়তানি হাসি দেয়, ন্যাকা কান্না করতে থাকে। আমি ওকে সরানোর চেষ্টা করছি, তার আগে সবাই দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তারপর তারা আমাকে ভুল বুঝে। তারপর বাকিটা তো আপনারা বুঝতেই পারলেন। এই ছিল আমার ঘটনা। তো আমি চলে এলাম ওই বাড়ি থেকে। এখন কোথায় যাব কিছুই বুঝতেছি না। বাসা থেকে বের হওয়ার সময় শুধু মোবাইল ও ল্যাপটপ আর আমার এটিএম কার্ডটা নিয়ে এসেছি। এই এটিএম কার্ডে যত টাকা আছে তা দিয়ে আমার সারা জীবন চলে যাবে। এটা আমার পার্সোনাল কার্ড, এই কার্ডের কথা আমি ছাড়া কেউ জানে না। এখন কোথায় যাব কিছুই বুঝতেছি না। আর আব্বু আম্মু আমাকে বিশ্বাস করলো না। আমি ফোনটা পকেট থেকে বের করে ভিডিওটা আব্বু আম্মুর মোবাইলে পাঠিয়ে দিলাম। তারপর হাঁটা শুরু করলাম। কোথায় যাব কিছুই বুঝতেছি না। মোবাইলটা বের করে দেখি রাত 10টা 30 বাজে। তো আমি এটিএম বুথে গেলাম, কার্ড থেকে প্রায় 20,000 টাকা তুললাম আর ল্যাপটপ যত্নে রেখে দিলাম। আপনারা আবার ভাববেন না যে যে টাকা আমার কার্ডে আছে এটা আমার আব্বুর টাকা। না, এটা আমার ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করা টাকা। আর ল্যাপটপটা এই জন্যই নিয়ে এসেছি। রাত অনেক হলো, তাই একটা রেস্টুরেন্টে ঢুকে খাবার খেয়ে বের হয়ে বাস স্ট্যান্ডে চলে এসে একটা চেয়ারে বসলাম। কোথায় যাব এটা ভাবতে লাগলাম। তখন আমার মনে পড়লো ঢাকায় আমি একটা ফ্ল্যাট কিনেছি আমার ফ্রিল্যান্সিংয়ের টাকা দিয়ে। এটার ব্যাপারে কেউ জানে না। আমার আরও অনেক কিছু আছে যেটা সম্পর্কে আমি ছাড়া আর কেউ জানে না। তো আমি ঢাকার একটা বাসের টিকিট কাটলাম। তারপর বাসে গিয়ে নিজের সিটে বসলাম। জীবনে প্রথম আমি বাসে উঠলাম। সব আমার ভাগ্য। আমার পাশের সিটটা এখনও খালি আছে। বাস ছাড়তে আর মাত্র 30 মিনিট বাকি আছে। তাই ভাবলাম কিছু খাবার কিনে আনি। তাই বাস থেকে নেমে কিছু খাবার ও পানি কিনে নিয়ে আসলাম। তারপর বাসে উঠে নিজের সিটে বসে পড়লাম। আমার পাশের সিটে একটা মেয়ে বসেছে। দেখতে মাশাল্লাহ যে কেউ ক্রাশ খাবে। তবে আমার আবার ওইসবের দিকে আগ্রহ নেই। তারপর বাসটা আস্তে আস্তে চলতে শুরু করলো। আমি বাইরের দৃশ্যের দিকে তাকিয়ে দেখলাম নিজের চিরচেনা শহরটাকে ছেড়ে রওনা দিলাম অচেনা এক জায়গায়, যেখানে কেউ আমাকে চিনবে না। কাল থেকে নেমে পড়তে হবে নিজের জীবন যুদ্ধে, এইসব ভাবতে লাগলাম। তখন আমার ফোনের কথা মনে পড়লো। আমার ফোনটা পকেট থেকে বের করলাম। তারপর ফোন থেকে সিম কার্ড খুলে ভেঙে বাইরে ফেলে দিলাম। আজ থেকে আমার আব্বু আম্মু কেউ নেই। যারা আমাকে বিশ্বাস করে না তাদের সাথে আমি কোনো যোগাযোগ রাখতে চাই না। পরে ফোনটা পকেটে ঢুকালাম। আমি আমার পাশের সিটে তাকিয়ে দেখি মেয়েটি আমার দিকে তাকিয়ে আছে। আমি সেদিকে কোনো খেয়াল না করে বাইরে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর মেয়েটি আমাকে বলল, আপনার কি মন খারাপ? কেন বলুন তো? না, আপনাকে দেখে মনে হলো আপনার মন খারাপ। না, তেমন কিছু না। ও আচ্ছা, আপনার নাম কি? আমার নাম সাজ্জাদ। আপনার নাম কি? আমার নাম মায়া। অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। আপনি কিসে পড়েন? আমিও অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। ও তাহলে তো ভালোই।
আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? ঠিক আছে। তাহলে কিন্তু তুমি করে বলতে হবে। ঠিক আছে, তবে আপনাকেও তুমি করে বলতে হবে। কিন্তু তুমিই তো আমাকে আপনি করে বলছো। আচ্ছা ঠিক আছে। ওকে। তা তুমি ঢাকায় কি কারণে যাচ্ছ? যাচ্ছে কি আর সাধে, অনেক লম্বা এক কাহিনী, থাক বাদ দাও না। আমাকে বলতে পারো, সমস্যা নেই। না থাক। প্লিজ বলো না, কি হয়েছে? মায়ার অনেক জোরাজুরিতে আমি বললাম, আচ্ছা তাহলে শোনো। সব ঘটনা খুলে বললাম। আমার পুরো ঘটনা শুনে মায়া আমাকে বলতে লাগলো, তোমার জীবনে এত কষ্ট, আমি ভাবতে পারিনি মিথিলা এত খারাপ একটা কাজ করবে। থাক এসব বাদ দাও, ওদের নিয়ে আমি ভাবতে চাই না। ঠিক আছে, তবে তুমি এখন থাকবে কোথায়? আমার একটা ফ্ল্যাট আছে, সেটার ব্যাপারে আমি ছাড়া কেউ জানে না, তাই আমি আজ থেকে সেখানেই থাকবো। ও, কিন্তু তুমি চলবে কিভাবে? এই যে কার্ড আর ল্যাপটপ, এই কার্ডে যা আছে তা দিয়ে আমার সারা জীবন চলে যাবে। তাছাড়া আমি ফ্রিল্যান্স থেকে ইনকাম করি, আমার বাবার টাকা আর ব্যবহার করি না। তারপর আর কেউ কোনো কথা বললাম না। বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছি জানিই না। যখন ঘুম ভাঙলো তখন আমি দেখলাম আমি মায়ের কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে আছি, ও আমাকে জড়িয়ে ধরে আছে। এটা দেখার পর সাথে সাথে লাফ দিয়ে উঠে পড়লাম এবং ঠিক করে বসে মায়াকে বললাম, সরি, ঘুমের ঘরে কখন তোমার কাঁধে মাথা চলে গেছে জানি না। না না, ঠিক আছে, সমস্যা নেই। তারপর বাস আমার গন্তব্যে এসে থামলো। আমি মায়ের কাছে থেকে বিদায় নিয়ে বাস থেকে নেমে গেলাম। মায়া অবশ্য আমার নাম্বার চেয়েছিল, কিন্তু আমি আমার আগের সিম কার্ড ভেঙে ফেলেছি, তাই নাম্বারটা দিতে পারিনি, শুধু ফেসবুক আইডিটা দিয়ে এসেছি। তো বাস থেকে নেমে একটা রিক্সা করে আমার বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্ল্যাটের চাবি দিয়ে ভেতরে গেলাম। চারিদিকে শুধু ময়লা পড়ে আছে। আসলে আমি এখানে খুব কম আসি, তাই পরিষ্কার করা হয় না। তাই আগে বাসাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করা শেষে ফ্রেশ হয়ে বাইরে এসে রেস্টুরেন্ট থেকে নাস্তা করলাম। তারপর বাসায় চলে এলাম। সারা রাত ভালোভাবে ঘুমাতে পারিনি, তাই বিছানায় গা এলিয়ে দিতেই ঘুম চলে এলো। ঘুম ভাঙলো বিকাল 5টায়। তাই আর শুয়ে না থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে রেস্টুরেন্টে ঢুকে খাবার করলাম। তারপর বিল দিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে শপিং মলে চলে গেলাম, কারণ বাড়ি থেকে চলে আসার সময় আমি কোনো জামা কাপড় আনিনি। তাই শপিং মলে গিয়ে আমার জামা কাপড় কিনলাম। জামা কাপড় কিনে একটা সিমের দোকানে গেলাম, একটা সিম কিনে বাসায় চলে এলাম। তারপর ডিনার করে ঘুমিয়ে গেলাম। খাবার বাসায় আসার সময় কিনে নিয়ে এসেছিলাম, সেটা খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বাইরে একটা রেস্টুরেন্টে নাস্তা করলাম। তারপর রেস্টুরেন্ট থেকে বের হয়ে এসে রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম এবং ভাবতে লাগলাম আমাকে এখন একটা ভালো ভার্সিটিতে ভর্তি হওয়া লাগবে। আমার বাসার কাছে একটা ভার্সিটি আছে। হাঁটতে হাঁটতে সেখানে চলে গেলাম। তারপর সোজা প্রিন্সিপালের রুমে এলাম। তারপর স্যারের সাথে কথা বললাম। স্যারের সাথে কথা বলে আমি বাইরে চলে এলাম। তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসার দিকে আসবো তখন একজন আমাকে ডাক দিল। আমি পিছনে তাকিয়ে যাকে দেখলাম তাকে দেখার সাথে সাথে তাকে জড়িয়ে ধরলাম। আপনারা হয়তো ভাবছেন আমি যাকে জড়িয়ে ধরেছি এটা কি। আমি যাকে জড়িয়ে ধরেছি ও হলো মিজু, আমার বন্ধু। 1 বছর আগে ওর বাবা ট্রান্সফার হওয়ার কারণে ঢাকা চলে আসে। তারপর আর যোগাযোগ হয়নি। আবার আজকে হঠাৎ দেখা। তখন মিজু আমাকে বলল, কিরে তুই এখানে কি করিস? না, এই ভার্সিটিতে ভর্তি হব, তাই শুনতে এসেছিলাম কি কি লাগবে। কিন্তু তুই এখানে কি করিস? আরে আমি এখানেই পড়ি, কিন্তু তোর তো একটা ভার্সিটি আছে, তাহলে আবার এখানে ভর্তি হবি কেন? সেটা অনেক লম্বা কাহিনী, তোকে পরে এক সময় বলবো। আরে তুই এখনই বল কি হয়েছে তোর সাথে। আচ্ছা চল একটা পার্কে গিয়ে বসি, তারপর তোকে সব খুলে বলবো। আচ্ছা চল। পার্কে যেতে যেতে মিজুর পরিচয়টা দিয়ে দেওয়া যাক। মিজু আমার বন্ধু, ওর বাবা একজন সরকারি চাকরিজীবী। মিজু আমার সাথে ফাইনাল ইয়ারেই পড়ে। তারপর আমরা পার্কে চলে এলাম, একটা বেঞ্চে বসলাম। তখন মিজু বলল, নে এবার তোর ঘটনা বল, তুই এখানে কেন আর তোর সাথে কি হয়েছে? আচ্ছা তাহলে শুন। তারপর মিজুকে আমার সাথে ঘটে যাওয়া সব কিছু খুলে বললাম। মিথিলা এটা করবে আমি ভাবতেও পারিনি। আরে এসব বাদ দে, আমি এখন একা চলা শিখে গেছি, কাউকে লাগবে না আমার। কিন্তু তুই এখন আসিস কোথায়? আরে ধানমন্ডিতে, এই জায়গায় এটা আমার নিজের ফ্ল্যাট, দরকার হলে চলে আসবি। ওকে ঠিক আছে। ওকে তাহলে থাক, আমি চলে যাই। আরে তোর এত তাড়া কিসের? আর বলিস না, আবার আগের ভার্সিটিতে যেতে হবে টিসি নিয়ে আসতে। তা কখন যাবি? এই তো কালকে সকালে বের হব। ও, তো এখন চল আমাদের বাসায়। না রে, আজকে পারবো না। ও তাহলে তোর নাম্বারটা দে তো। 01701। আচ্ছা কল করলে বাইরে আসিস। বাই। ঠিক আছে ভাই। তারপর আমি ওখান থেকে বাসা চলে এলাম। আসার সময় অবশ্য খাবার কিনে নিয়ে এসেছি, তাই আর বাইরে যাওয়া লাগবে না। রুমে এসে ফ্রেশ হতে গেলাম।
ফ্রেশ হয়ে নিচে চলে এলাম খাবার টেবিলে লাঞ্চ করতে। খাবারটা শেষ করে আমি আবার রুমে চলে এলাম, তারপর ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুম ভাঙলো, ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, তারপর ল্যাপটপ নিয়ে চলে এলাম ছাদে। ল্যাপটপে গান শুনতে শুনতে একটা অনলাইন বাসের টিকিট কাটলাম, কারণ কালকে আবার আমাকে আগের ভার্সিটিতে যেতে হবে টিসি আনতে। টিকিট কেটে আমি কাজ করতে লাগলাম। 1 ঘন্টার মতো ছাদে থেকে নিচে চলে এলাম, তারপর বাইরে এসে হাঁটতে লাগলাম। এখানে আসা পর্যন্ত একবারও পুরো শহরটা ঘুরে দেখিনি, তাই আজকে এখন দেখব। তো হাঁটতে হাঁটতে বাসার পাশে একটা পার্ক আছে, সেখানে গিয়ে একটা বেঞ্চে বসলাম। আশেপাশে তাকিয়ে দেখি সব জোড়ায় জোড়ায় বসে আছে। আমি আর ওগুলো দেখলাম না, ফোনটা বের করে মিজুকে কল করলাম, তারপর ওকে পার্কে আসতে বললাম। কলটা কেটে দিয়ে আমি ফেসবুকে গেলাম। অনেক দিন ধরে গল্প আপলোড করি না, আমি গল্প পোস্ট করে নিউজ ফিডে ঘোরাঘুরি করতে লাগলাম। কিছুক্ষণ পর মিজু এলো এবং আমার পাশে বসে বলল, কিসের জন্য এত জরুরি তলব? কিসের আবার হবে, একা একা থাকতে ভালো লাগছে না, তাই তোকে কল করলাম। এখন চল, তোকে আমরা বাকি বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেই। আচ্ছা চল যাই। তারপর আমি ও মিজু পার্কে থেকে বের হলাম, তারপর একটা রিকশায় করে মিজুদের আড্ডাখানায় চলে এলাম। সেখানে মিজু সবার সাথে আমার পরিচয় করিয়ে দিল। আমি তাদের সাথে আড্ডা দিতে লাগলাম। রাত 9টা পর্যন্ত আড্ডা দিয়ে আমি বিদায় নিলাম। বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। কিছুক্ষণ হাঁটার পর একটা রাস্তায় এলাম। এই রাস্তাটা সবসময় নির্জন থাকে, বেশি কেউ যাওয়া আসা করে না। তো আমি রাস্তা দিয়ে বাসায় আসতে লাগলাম, তখন দেখলাম 2টা ছেলে একটা মেয়েকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। এটা দেখে আমার বিবেকে বাঁধলো। সাথে সাথে আমি পাশে থেকে একটা বড় রড পড়েছিল, সেটা নিয়ে ছেলে দুটোর সামনে গেলাম এবং বললাম, এই নিজেদের ভালো চাস তো এই মেয়েটাকে ছেড়ে দে। কে রে তুই আমাদের শিকারে ভাগ বসাস? সরে যা আমাদের সামন থেকে, না হলে তোকে শেষ করে দেব। এটা শোনার পর আমি আর 1 সেকেন্ড দেরি না করে হাতের রডটা দিয়ে ওদের মারতে লাগলাম। মারতে মারতে ওদের আধমরা করে ফেললাম। তারপর ওরা ভয়ে দৌড়ে পালালো। আমি মেয়েটার মুখের উপর থেকে কাপড়টা সরালাম, তারপর যাকে দেখলাম তাকে দেখে আমি রীতিমতো শক খেলাম। ও এই জায়গায় কি করছে? মেয়েটি আর কেউ না, মিথিলা। মিথিলা আমাকে দেখে অবাক হয়ে গেছে। তখন আমি বললাম, আপনি এখানে কি করেন? মিথিলা আমার মুখে আপনি নাম শুনে বেশ অবাক হলো। ও বলল, আপনি কাকে বলছো তুমি? আর তুমি আমার সাথে বাড়িতে ফিরে চলো। সরি, আমি আর সেখানে যাব না। আর আপনি এখানে কি করেন? আমি এখানে আমার এক বান্ধবীর বাড়িতে এসেছি। চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে চলো, আর প্লিজ তুমি আমার সাথে আমার বাড়িতে ফিরে চলো। সেটা আপনাকে ভাবতে হবে না, আগে আপনার বান্ধবীর ঠিকানা বলুন। মিথিলা ঠিকানা বলল। আমি ওকে ওর বান্ধবীর বাড়িতে পৌঁছে দিয়ে আমি নিজের বাসায় চলে এলাম। তারপর ডিনার করে ঘুমিয়ে গেলাম। ভোর 6টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে এলাম বাস কাউন্টারে। বাসে উঠে বসে পড়লাম। বাসটা আস্তে আস্তে চলতে শুরু করলো। দুপুর 12টার দিকে আমি আগের এই শহরটায় এসে গেলাম। বাস থেকে নেমে একটা রিক্সা করে ভার্সিটির দিকে গেলাম। ভার্সিটির ভেতরে ঢোকার আগে আমি মাস্ক পরে নিলাম, যাতে কেউ আমাকে চিনতে না পারে। ভার্সিটির সামনে এসে রিক্সা থেকে নেমে ভার্সিটি দিয়ে ভেতরে চলে এলাম। আমি আশেপাশে তাকালাম না, সোজা প্রিন্সিপাল স্যারের রুমের দিকে গেলাম। স্যারের রুমের দিকে যাওয়ার সময় খেয়াল করলাম মিথিলা ওর বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে। আমি ওকে দেখে একটু অবাক হলাম, কারণ কালকে রাতে ওকে আমি ওর বান্ধবীর বাসায় দিয়ে এসেছি। তাহলে ও এখানে কখন এলো? হয়তো সকালে এসেছে, সেটা নিয়ে আমি আর ভাবলাম না। স্যারের রুমে চলে গেলাম। স্যারের কাছে থেকে টিসি নিয়ে বের হয়ে এলাম। স্যার আমাকে টিসি দিতে চায়নি, অনেক কষ্ট করে টিসি নিয়ে বের হলাম। তারপর ভার্সিটি থেকে বের হব, তখন দেখলাম মিথিলা আমার দিকে আসছে। হয়তো আমাকে দেখে ফেলেছে, তাই আমি তাড়াতাড়ি ভার্সিটি থেকে বের হয়ে এলাম। তারপর আবার বাস স্ট্যান্ডে চলে এলাম। এবার ঢাকা যাওয়ার একটা টিকিট কাটলাম, তারপর বাসে উঠে পড়লাম। কিছুক্ষণ পর বাস চলতে শুরু করলো। আমি আবার বিদায় দিলাম আমার শহরটাকে। ঢাকা আস্তে আস্তে রাত হয়ে গেল। তো বাস থেকে নেমে একটা রেস্টুরেন্টে ঢুকে খাবার খেয়ে নিলাম। তারপর বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম ভার্সিটিতে। ভার্সিটিতে ভর্তি হয়ে সব কাজ শেষ করে সোজা মার্কেটে চলে এলাম। আজকে আর ক্লাস করব না। মার্কেটে গিয়ে আমার প্রয়োজনীয় বই খাতা কিনলাম, তারপর বাসায় চলে এলাম। তারপর লাঞ্চ করে ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুম থেকে উঠে ল্যাপটপে কাজ করতে লাগলাম, কারণ একটা অনেক বড় ডিল পেয়েছি। রাত 12টায় কাজ শেষ হলো। ডিনার না করেই ঘুমিয়ে গেলাম। সকালবেলায় আজ থেকে শুরু হবে আমার নতুন জীবন। বাকি জীবনটা একা কাটাবো সিদ্ধান্ত নিয়েছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে ব্যাগটা কাঁধে নিয়ে বের হলাম ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটি যাওয়ার পথে একটা রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তা করে নিলাম। তারপর ভার্সিটি চলে এলাম। আমার বাসার পাশে ভার্সিটি, তাই পায়ে হেঁটে এলাম। ভার্সিটির ভেতরে প্রবেশ করলাম।
অনেক বড় একটা ভার্সিটি। আমি আর আশেপাশে না তাকিয়ে সোজা হেঁটে ভেতরে চলে গেলাম। একটু সামনে যেতেই দেখলাম মিজু দাঁড়িয়ে আছে। আমি ওর কাছে গেলাম এবং বললাম, কিরে তুই আবার কখন এলি এখানে? এই তো কিছুক্ষণ আগে। তুই কখন এলি আর ভর্তি হয়েছিস? আমি কালকে ভর্তি হয়েছি আর আজকে ক্লাস করব। আচ্ছা চল, তোকে আমার বাকি বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিই। ঠিক আছে চল। তারপর আমিও মিজু চলে গেলাম ওর বন্ধুদের কাছে। সবার সাথে পরিচয় হলাম। তারপর আড্ডা দিতে লাগলাম। অল্প কিছু সময়ের ভেতরে আমাদের আড্ডা জমে উঠলো। ওরা সবাই মিশুক, তাই বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেল। আড্ডা দিতে দিতে ক্লাসের টাইম হয়ে গেল। ক্লাসে গিয়ে পড়লাম আরেক বিপদে, কারণ ক্লাসের সব মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমার দিকে কেউ তাকিয়ে থাকলে আমার বিরক্ত লাগে। তাই আমি কিছু না বলে একটা বেঞ্চে চুপচাপ বসে পড়লাম। মিজু আমার পাশে বসলো। কিছুক্ষণ পর স্যার ক্লাসে ঢুকলো। ক্লাসে ঢুকে স্যার আমার দিকে একবার তাকালো, তারপর আমাকে বলল, এই ছেলে তুমি দাঁড়াও। আমি দাঁড়িয়ে গেলাম। তখন স্যার আমাকে বলল, তোমার নাম কি আর এই ক্লাসে কি করছো? আমার নাম সাজ্জাদ আর আমি এখানে অ্যাডমিশন নিয়েছি, নতুন ভর্তি হয়েছি। ওহ, তাহলে তুমি সেই ছেলে যার কথা স্যার আমাকে বলেছিল। আমি বসে পড়লাম। তারপর স্যার ক্লাস নিতে শুরু করলো। একে একে সব স্যার ক্লাস নিল। ক্লাস করে আমি বের হয়ে এলাম। আমিও মিজু ক্যাম্পাসের ভেতর দিয়ে হাঁটতেছি। তখন আমার নাম ধরে পেছন থেকে কে যেন ডাক দিল। আমি পেছনে তাকিয়ে দেখি একটা মেয়ে আমাকে ডাকছে। মেয়েটাকে আমার কেমন যেন চেনা চেনা লাগছে মনে হচ্ছে। ভালো করে দেখলাম, আরে এটা তো মায়া। ও এখানে কি করে এলো? এসব ভাবতে ভাবতে মায়া আমার সামনে এসে দাঁড়ালো এবং বলতে লাগলো, তুমি এখানে ভর্তি হয়েছো নাকি? কিন্তু তুমি এখানে কি করো? আমিও এখানেই পড়ি। দুজনে তো একসাথেই ক্লাস করলাম। সরি, আমি খেয়াল করিনি। খেয়াল করবে কি করে? তুমি তো কোনো মেয়ের দিকে তাকাও না। তাকালে তো দেখবে। তুমি ওকে আগে থেকে চেনো নাকি? হ্যাঁ, আমরা একসাথে বাসে করে এসেছি, সেখানেই পরিচয়। তোমরা কথা বলো, আমি যাই। দাঁড়া, আমিও যাবো তোর সাথে। আর মায়া, তোমার সাথে কালকে কথা হবে। আরে তোমার নাম্বারটা তো দাও। আচ্ছা নাও, 01701। আচ্ছা, রাতে কথা বলবো। ওকে বলে ওখান থেকে চলে এলাম। তারপর আমিও মিজু হাঁটতে হাঁটতে বাসায় চলে এলাম। রাতে ল্যাপটপে কাজ করছি, তখন একটা অচেনা নাম্বার থেকে কল এলো। আমি সাধারণত অচেনা নাম্বারে কল ধরি না। 3বার কল দেওয়ার পর কলটা রিসিভ করলাম। সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুত্তা, তোকে কখন থেকে ফোন দেই? এই আপনি কে আর কল দিয়ে তুই তাকারি করছেন কেন? আমি মায়া। আচ্ছা বলো, কি বলবে? তুই আমার ফোন ধরলি না কেন? আমি অচেনা নাম্বারে কল রিসিভ করি না, আর তোমার নাম্বার সেভ করা নেই। ও, ডিনার করছো? কিছুক্ষণ আগে করলাম। তুমি? আমি এইমাত্র করলাম। কি করতেছো তুমি? কাজ করতেছি। তুমি কি করতেছো? আমি একজনের কথা ভাবতেছি। কার কথা ভাবতেছো? সেটা বলা যাবে না। আচ্ছা, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? হাসালে, আমার মতো ছেলের আবার গার্লফ্রেন্ড? সত্যি তোমার কোনো গার্লফ্রেন্ড নাই? না, নেই। তবে এবার ভাবছি এবার একটা গার্লফ্রেন্ড বানিয়ে নিব। কি বললি তুই? যদি কোনো মেয়ের দিকে তোকে তাকাতে দেখি তাহলে তোর খবর আছে। আচ্ছা ঠিক আছে, তাকাবো না। তবে আমাকে একটা কথা বলো, তুমি কখনো তুই করে বলো, আবার তুমি করে বলো? আমি রেগে গেলে তুই বলে ডাকি, আর শান্ত থাকলে তুমি করে বলি। ও, এখন বুঝলাম। আচ্ছা, কালকে ভার্সিটিতে দেখা হচ্ছে, কেমন? ওকে বলে ফোনটা কেটে দিয়ে কাজ করে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বের হলাম ভার্সিটির দিকে। ভার্সিটিতে গিয়ে দেখি মিজু বসে আছে। আমি ওর পাশে গিয়ে বসলাম। তখন মিজু বলল, তুই মায়াকে চিনিস নাকি? কেন? মায়ের থেকে সাবধানে থাকবি। ওর বাবা কিন্তু ডিসি। বলছিস কি? ঠিক বলছি। আচ্ছা ক্লাসে চল, ক্লাস শুরু হবে এখন। আমিও মিজু ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে বসলাম। তখন মায়া ক্লাসে প্রবেশ করলো। সোজা ওর বান্ধবীর কাছে গেল। আমাকে হয়তো খেয়াল করেনি। তার কিছুক্ষণ পর স্যার ক্লাসে এলো। এসে ক্লাস করাতে লাগলো। একে একে সব স্যার ক্লাস করিয়ে চলে গেল। ক্লাস শেষে কতগুলো মেয়ে এলো আমার সাথে কথা বলতে। আমিও তাদের সাথে হেসে হেসে কথা বলছি। হঠাৎ কোথা থেকে যেন মায়া সে মেয়েগুলোকে চলে যেতে বলল এবং আমার হাত টানতে টানতে বাইরে নিয়ে এলো এবং বলতে লাগলো, এই, তোকে বলেছি না কোনো মেয়ের সাথে কথা বলবি না? কথা বললে তোমার সমস্যা কোথায়? অনেক সমস্যা, আর যেন কথা বলতে না দেখি। আচ্ছা বলবো না। মেয়েদের সাথে কথা বললে জেলে ঢুকাই দিমু। কেন? এখন চলো আমার সাথে। তোমার সাথে আবার কোথায় যাব? আগে চলো, তারপর দেখতে পাবে।
আমি যেতে না চাইলেও আমাকে জোর করে নিয়ে গেল। ওর সাথে রিকশায় বসলাম। আগে কখনো মেয়েদের সাথে রিকশায় উঠিনি, আজকেই প্রথম। তাই আমার কেমন যেন আনইজি ফিল হচ্ছে। আমি মাঝখানে অনেক জায়গা বাদ রেখে বসেছি। সেটা দেখে মায়া আমাকে বলল, কি ব্যাপার, তুমি এত সরে বসেছো কেন? পড়ে যাবে তো। না আমি ঠিক আছি। চুপ, আমার কাছে এসে বসো। না আমি ঠিক আছি তো। আমার কাছে এসে বসলে তোমার অসুবিধা কোথায়? কাজ চলছে, ভেতরে চলো। এই বলে আমার হাত ধরে টান দিল। আমি কিছু বললাম না। কিছুক্ষণ পর রিক্সাটা একটা শপিং মলের সামনে এসে দাঁড়ালো। আমি রিক্সা থেকে নেমে বললাম, এখানে কিসের জন্য এসেছো? চুপচাপ দাঁড়িয়ে থাকো, কোনো কথা বলবে না। আমি আর কিছু বললাম না। ওর সাথে ভেতরে চলে গেলাম। মায়া প্রথমে ছেলেদের দোকানে গেল, তারপর আমার মাপের কিছু জামা কাপড় কিনলো। তখন আমি বললাম, তুমি আমার মাপের জামা কাপড় কিনতেছো কেন? মায়া ছেলেদের জিনিস কেনার পর মেয়েদের দোকানে গেল, তারপর আমার সামনে কিছু শাড়ি দেখিয়ে বলল, এর ভেতর থেকে একটা শাড়ি পছন্দ করে দাও তো। আমার পছন্দ তুমি নেবে? হ্যাঁ, না হলে আমি কি তোমাকে নিয়ে আসতাম? আমি ওকে একটা কালো শাড়ি পছন্দ করে দিলাম। তারপর বিল দিয়ে বের হয়ে এলাম। বাইরে এসে দুজনে রিকশায় উঠলাম। তারপর মায়াকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে চলে আসতে যাব, তখন মায়া আমার হাতে শপিংয়ের ব্যাগগুলো দিয়ে বলল, এইগুলো নিয়ে যাও। আমি ব্যাগটা খুলে দেখি যে শার্ট প্যান্ট কিনেছিল সেগুলো। আমার সব লাগবে না, তুমি নিয়ে যাও। আমি এত জানি না, তুমি এগুলো এক্ষুনি নিয়ে যাও। এই বলে মায়ের বাসার ভেতরে চলে গেলাম। আমি ওকে অনেক ডাকলাম, শুনলো না। আমি আর ওখানে থাকলাম না, বাসায় চলে এলাম। তারপর ফুড পান্ডায় বিরিয়ানি অর্ডার করলাম। তারপর ফ্রেশ হতে লাগলাম। ফ্রেশ হয়ে বের হলাম। তারপর কিছুক্ষণ পর খাবার নিয়ে চলে এলো। খাবারটা খেয়ে ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুম থেকে উঠলাম, তারপর ফ্রেশ হয়ে ছাদে গেলাম। ভাবতেছি এবার বাসাটা ভাড়া দিব, কারণ ফ্ল্যাট 6 তলা আর আমি থাকি 3 তলায়। তাছাড়া পুরো বাড়ি ফাঁকা। যেই ভাবা সেই কাজ, বাসা ভাড়ার পোস্টার টাঙিয়ে দিলাম। 2 দিনের ভেতরে অনেক লোক ভাড়া নিল। একদিন বিকালে ছাদে দাঁড়িয়েছিলাম, তখন একজন ফোন করলো, বলল তারা বাসা ভাড়া নিবে। তারা নাকি বাসা দেখতে চায়। তো তারা এসে বাসা দেখে গেল। তারা ফ্যামিলি থাকবে এখানে এবং কালকে উঠবে। আমি তাদের সব বুঝিয়ে দিলাম, তারা চলে গেল। রাতে আমাকে মায়া কল করলো। আমি কল রিসিভ করলাম। তখন মায়া বলল, 2 দিন ধরে ভার্সিটি আসো না, কি হয়েছে তোমার? আসলে আমি 2 দিন ধরে ভার্সিটি যাই না, কারণ কাজের অনেক চাপ, তাই। কালকে যাবে কি? না, কালকেও যাব না। আচ্ছা শোনো, কালকে তোমার জন্য সারপ্রাইজ আছে। আমার জন্য আবার কি সারপ্রাইজ? সেটা কালকেই দেখে নিও। আচ্ছা এখন রাখি। বলে কেটে দিল। জানি না আবার কি সারপ্রাইজ দিবে। যাক, এসব নিয়ে চিন্তা করে লাভ নেই। আজকে রাতে কেন যেন খাবার খাইতে ইচ্ছা করছে না, তাই আর কিছুই খেলাম না। তারপরে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো কলিং বেলের আওয়াজে। আমি উঠে ভাবতে লাগলাম, এমন কেউ তো নেই যে আমার বাসায় আসবে। দেখি কে এসেছে। এসব ভাবতে ভাবতে দরজা খুলে দিলাম। আর দরজার কাছে যে দাঁড়িয়ে আছে তাকে দেখে আমি শক খেলাম, কারণ ওখানে মায়া দাঁড়িয়ে আছে। ও এখানে কি করে? আর একজন ব্যাচেলারের বাসায় এসেছে, লোকে কি বলবে? এসব ভাবছি। তখন মায়া বলল, এত কি ভাবছো? তুমি এখানে কেন? আর আমার বাসার ঠিকানা পেলে কোথায়? আমি নিচতলায় ভাড়া এসেছি, আর তোমার বাসার ঠিকানা মিচুর কাছে থেকে নিয়েছি। নিচতলায় ভাড়া এসেছো মানে? বুঝলাম না। কালকে যে লোক বাসা ভাড়া নিল সেটা আমার ভাইয়া, আর আমি এখানে বাসা ভাড়া নেওয়ার জন্যই বলেছি। তুমি আবার কেন বলছো? আছে একটা কারণ, সেটা বলবো না। আমাকে কি ভেতরে যেতে দিবে নাকি বাইরেই দাঁড় করিয়ে রাখবে? ও সরি, এসো ভেতরে এসো। আসলে এতক্ষণ কথা বলার সময় ওকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিলাম। মায়া বাসার ভেতরে ঢুকে চারিদিকে দেখতে লাগলো এবং আমাকে বলল, এটা বাসা নাকি ডাস্টবিন? চারিদিকে এত ময়লা কেন? থাকলে কি করবে? আমার তো আর গার্লফ্রেন্ড বা বউ নেই যে এসে পরিষ্কার করে দেবে। চিন্তা করো না, খুব শীঘ্রই দুজন হয়ে যাবে। বুঝলাম না। এত বোঝা লাগবে না, চলো আগে সব পরিষ্কার করে নিই। না থাক, তোমার করা লাগবে না, আমি নিজেই সব পরিষ্কার করে নেব। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তাহলে কিচেনে গেলাম। কিচেনে গিয়ে কি করবে? কেন, সকালে নাস্তা বানাবো। না, এটা করা লাগবে না, তুমি এখন তোমার বাসায় যাও। এটা ভাইয়া করছে, আমার করা লাগবে না। তোমার খাবারটা বানিয়ে দিয়ে যাই। তোমার কাজগুলো আগে শেষ করে এসো। সমস্যা নেই। না, তবুও তুমি যাও, তোমার কাজ করে আগে এসো। কিচেনে এক ফোঁটা লবণও নেই, আর আমি হোটেল থেকে এনে খাবার খাই। আজ থেকে তুমি আমাদের বাসায় খাবে। হ্যালো ম্যাডাম, আমার প্রতি করুণা দেখাতে আসবেন না। কি, আমি করুণা করছি? তা নয় তো কি, আপনি আমার প্রতি করুণাই করছেন। ও সরি, আমার ভুল হয়ে গেছে।
আমি আর আসবো না, এক্ষুনি চলে যাচ্ছি। এই বলে মায়া চলে গেল। আমি ওর চোখের পানি স্পষ্ট দেখতে পেলাম। যা খুশি তাই করুক, তাতে আমার কি, কারো করুণা নিয়ে থাকতে চাই না। পরে ওকে সরি বলে দেব, এসব নিয়ে আর ভাবলাম না। চলে গেলাম ওয়াশরুমে ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বের হলাম, তারপর রেডি হয়ে বাইরে এসে একটা হোটেল থেকে নাস্তা করলাম, তারপর আবার বাসায় এলাম। গেট দিয়ে ঢুকতে যাব, তখন মায়ার ভাইয়ার সাথে দেখা। তখন মায়ার ভাইয়া আমাকে বলল, আরে কোথায় গিয়েছিলে? এই তো হোটেলে নাস্তা করতে। কেন বাসায় রান্না করে খেতে পারো না? আসলে আমি রান্না করতে পারি না। তাহলে একটা রান্না করার জন্য লোক রেখে দিবে। আমি আবার তাদের হাতের রান্না খেতে পারি না। আচ্ছা ঠিক আছে, আর শোনো, আজকে আমার বাসায় ডিনার করবে। সরি, আমি পারবো না। সেটা বললে হবে না, রাতে আমি তোমাকে ডেকে নিয়ে যাব। তারপর আমাকে আর কিছু বলতে না দিয়েই তিনি চলে গেলেন। আমিও ভাবলাম ডিনারটা না হয় তাদের বাসাই করব, এই ফাঁকে মায়াকে সরি বলে দেব। তারপর বাসার ভেতরে এলাম, এসে ল্যাপটপে কাজ করছি, তখন কলিং বেল বেজে উঠলো। আমি উঠে দরজা খুলে দিলাম। দেখি মায়া দাঁড়িয়ে আছে। আমি কিছু বললাম না, চুপচাপ নিজের রুমে চলে এলাম। আমার পিছনে পিছনে মায়াও এলো। আমি আবার ল্যাপটপে কাজ করতে লাগলাম। তখন মায়া এসে আমার পাশে বসে বলল, সরি, সকালে তোমার কথা শুনে মাথা গরম হয়ে গেছিল, তাই চলে গেছিলাম। আসলে ভুলটা আমার, আমি সরি বলছি। সরি, সকালে মাথা ঠিক ছিল না, তাই কি থেকে কি বলেছি নিজেও জানি না। সমস্যা নেই, আর আজ থেকে তুমি আমাদের বাসায় খাবার খাবে। এটা পারবো না। তোমার ফ্যামিলির সবাই কি ভাববে বলো? তারা কিছু বলবে না। তবুও আমি পারবো না। আচ্ছা, অন্তত আজকে ডিনারটা আমাদের বাসায় করো। ঠিক আছে, করব। তারপর মায়া আমার সাথে গল্প করতে লাগলো। কিছুক্ষণ গল্প করে ওর বাসায় চলে গেল। আমিও চলে এলাম ওয়াশরুমে, শাওয়ার নিয়ে বের হলাম। তারপর অনলাইনে খাবার অর্ডার করলাম। কিছুক্ষণের ভেতরে চলে এলো। আমি খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এলাম, ভাবছি এবার একটা বাইক কিনবো। আমি যখন আব্বুর ওখানে ছিলাম তখন আমার কাছে 40টা বাইক, 70টা সাইকেল ও 30টা গাড়ি ছিল, কিন্তু একটা নাটকের জন্য আমার কাছে আজ কিছুই নেই। যেই ভাবা সেই কাজ, চলে গেলাম বাইক কিনতে। অনেকক্ষণ থাকার পর একটা R15 কিনে নিয়ে বাসায় এলাম। সব কাগজ বুঝে নিয়ে এলাম। পেমেন্ট ফুল ক্লিয়ার করে বাসায় এলাম। বাসার গেট দিয়ে ঢুকবো, ঠিক তখন দেখলাম মায়া গেটের কাছে দাঁড়িয়ে আছে। ওর চোখ দেখেই বোঝা যাচ্ছে অনেক রেগে আছে। আমি ভেতরে ঢুকে বাইকটা পার্কিং করে বাইক থেকে নিচে নেমে পিছনে ঘুরতেই দেখি মায়া দাঁড়িয়ে আছে। সাথে সাথে আমার কলার ধরে বলল, কুত্তা, কোথায় গিয়েছিলি তুই? জানিস আমার কত চিন্তা হচ্ছিল, আমাকে বলে যেতে পারিসনি? মায়ের এরকম রাগ আমি আজ প্রথম দেখলাম। এর আগে কখনো ওকে এত রাগতে দেখিনি। তখন আমি মায়াকে বললাম, আসলে বাইক কিনতে গিয়েছিলাম। বাইক কিনতে যাবি, আমাকে বলে যেতে পারিসনি? দুজনে একসাথে গিয়ে কিনে আনতাম। তখন তো তোমাকে দেখতে পাইনি, তাই আমি একা চলে গেছিলাম। এরপর থেকে কোথাও গেলে আমাকে বলে যাবে। এখন রুমে যাও। ঠিক আছে, আর কাল সকালে রেডি থেকো, দুজনে একসাথে ভার্সিটিতে যাব। ওকে, ঠিক আছে। বলে নিজের রুমে চলে এলাম। এসে ফ্রেশ হয়ে পড়তে লাগলাম, কারণ 1 মাস পর ফাইনাল পরীক্ষা। পড়তে পড়তে রাত 9টা বেজে গেলো। হঠাৎ কলিং বেল বেজে উঠলো। আমি গিয়ে দরজা খুলে দিয়ে দেখি মায়া দাঁড়িয়ে আছে। তখন আমার মনে পড়লো ওর বাসায় আজকে ডিনার করার কথা আছে। তাই আমি রুমে গিয়ে একটা শার্ট পরে মায়ার সাথে ওদের বাসায় গেলাম। গিয়ে দেখি খাবার টেবিলে সবাই বসে আছে। তখন মায়ার ভাইয়া আমাকে বসতে বলল। আমি একটা চেয়ার টেনে বসে পড়লাম। তারপর আমাকে খাবার দিল। আমি খাওয়া শুরু করলাম। খাওয়ার ভেতর মায়ার ভাইয়া বলল, সাজ্জাদ, তোমার পড়াশোনা কেমন চলছে? এই তো ভাইয়া, চলছে ভালোই। ও, তা তোমার ব্যাপারে আমি সব শুনেছি, যে তোমার সাথে কি হয়েছে মায়া আমাকে সব বলেছে। মায়া আপনাকে সব কিছু বলে দিয়েছে? হ্যাঁ, আমাকে সব বলেছে। আর তুমি কি ফিরে যেতে চাও না? না ভাইয়া, আমি আর ফিরে যেতে চাই না। আর আমি তাদের কাছে ফিরে গেলে একটা মিথ্যা অপবাদ নিয়ে সারা জীবন থাকতে হবে, এটা আমি চাই না। তাহলে তুমি এখন কি করতে চাও? একটা ছোটোখাটো ব্যবসা শুরু করব, আর আগে পরীক্ষাটা শেষ করে নিই। ও, তা শোনো, কাল থেকে তুমি আমাদের বাসায় খাওয়া দাওয়া করবে। কিন্তু এটা কি করে হয়? ঠিক আছে। তারপর আর কোনো কথা বললাম না, চুপচাপ খাওয়া দাওয়া করে বাসায় চলে এলাম। তারপর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো কলিং বেলের আওয়াজে। ঘুম থেকে উঠে দরজা খুলে তো আমি পুরাই পাগল হয়ে গেছি, কারণ মায়া দরজার কাছে দাঁড়িয়ে আছে। একটা কালো শাড়ি পরে, দেখতে একদম পরীর মতো লাগছে। আমি এক নজরে ওর দিকে তাকিয়ে আছি। তখন মায়া বলল, ওই দিকে দেখো এমন করে। একটা পরীকে দেখি। আর দেখা লাগবে না, এখন ফ্রেশ হয়ে এসো, তা না হলে ভার্সিটি যেতে লেট হয়ে যাবে। আচ্ছা তুমি যাও, আমি আসছি। মায়া চলে গেলো। আমি ফ্রেশ হয়ে রেডি হলাম। তারপর ব্যাগটা নিয়ে মায়াদের বাসায় চলে গেলাম।
ওখান থেকে নাস্তা করে মায়াকে নিয়ে বের হলাম। বাইকের কাছে এসে বাইক স্ট্যান্ড দিলাম ও মায়াকে উঠতে বললাম। মায়া বাইকে উঠে আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো। উফ, কীরকম এক অনুভূতি বলে বোঝাতে পারবো না। তখন আমি মায়াকে বললাম, কী ব্যাপার, এত শক্ত করে জড়িয়ে ধরছে কেন? আমার ইচ্ছে হয়েছে তাই এভাবে জড়িয়ে ধরেছি। আমি আর কিছুই বললাম না। আমি জানি 1000বার বললেও কাজ হবে না, তাই আর কিছু না বলে ভার্সিটি চলে গেলাম। ভার্সিটির ভেতরে বাইক নিয়ে ঢুকতেই সবাই আমার দিকে তাকিয়ে আছে, ভাবছে আমরা মনে হয় কাপল। আমি বাইক পার্কিং করে দুজনে ক্লাসে গেলাম। তারপর সবগুলো ক্লাস করে বের হয়ে সোজা বাসায় চলে এলাম। বাসায় এসে বাইক গ্যারেজে রেখে আমি রুমে এসে ফ্রেশ হয়ে চলে গেলাম মায়াদের বাসায়। ওখান থেকে লাঞ্চ করে রুমে এসে ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুম থেকে উঠে একটু মার্কেটে গেলাম, কারণ মায়ার জন্মদিন, তাই একটা আংটি কিনলাম। তারপর বাসায় চলে এলাম। সন্ধ্যাবেলা রেডি হয়ে আংটিটা নিয়ে চলে এলাম মায়াদের বাসায়। বেশ ভালোই আয়োজন করেছে, অনেক লোক এসেছে। আমি সোজা মায়ের কাছে গিয়ে উইশ করলাম। তখন মায়া যা বলল তা শুনে আমি অবাক, কারণ মায়া বলল, কি ব্যাপার, আজকে এরকমভাবে এসেছো? দেখতে পুরো নায়কের মতো লাগছে। আমি তো ক্রাশ খাইছি। আমি তো কিছুই না, তুমি আজ যেভাবে সেচেছো তাতে এখনকার সব ছেলেরাই ক্রাশ খাবে। তাহলে তুমি ঠিক আছো কিভাবে? আরে আমি তো তোমাকে বন্ধু মনে করি, তাই এসব আমার হয় না। এই কথা বলাতে মায়া আমার দিকে রাগে লুকে তাকালো ও বলল, যাও আমার চোখের সামনে থেকে, যাও। ঠিক আছে, তাহলে বাসায় চলে গেলাম। তোমাকে কি আমি বাসায় যেতে বলেছি? তুমিও তো বললে যে তোমার সামনে থেকে চলে যেতে। ঠিক আছে, যেতে হবে না, তুমি এখানেই থাকো। আজকে আমি আমার ভালোবাসার মানুষটির সাথে সবাইকে পরিচয় করিয়ে দিতে চাই। ওকে। আমি এদিক ওদিক ঘোরাফেরা করছি। কিছুক্ষণ পর মায়া কেক কাটলো, কেটে সবাইকে খাওয়িয়ে দিল। তারপর মায়া সবার সামনে বলতে লাগলো, সাজ্জাদ, যেদিন তোমায় প্রথম বাসের ভেতরে দেখি তখন তোমাকে অনেক ভালো লেগে যায়, তাই তোমার সাথে বন্ধুত্ব করি। তারপর তোমার সাথে হওয়া ঘটনা শুনি, তখন তোমাকে আরও ভালো লেগে যায়। তারপর তোমার সাথে ভার্সিটিতে দেখা হওয়ার পরে আমি অনেক খুশি হই। পরে তোমার সাথে বন্ধুত্ব করে সাথে থাকতে থাকতে কখন ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। আই লাভ ইউ সাজ্জাদ। পার্টিতে উপস্থিত সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমার উত্তর কি হবে, তাই আমি বললাম, সেটা সম্ভব নয় মায়া, আমি এটা পারবো না। এটা বলে পার্টি থেকে বের হয়ে সোজা বাসায় চলে এলাম। তারপর ফ্রেশ হয়ে নিলাম। তখন কলিং বেল বেজে উঠলো। আমি গিয়ে খুলে দেখি মায়ের ভাইয়া দাঁড়িয়ে আছে। তখন আমি বললাম, আরে ভাইয়া ভেতরে আসেন। আমি ভেতরে যাব না। আমার বোন তোমাকে অনেক ভালোবাসে, প্লিজ তুমি ওকে ফিরিয়ে দিও না। এটা কি করে হয়, আমার কাছে ওকে রাখার মতো কিছুই নেই। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তাড়াতাড়ি চলো, মায়া পাগলামি শুরু করে দিয়েছে। আচ্ছা চলুন। তারপর আমিও মায়ের ভাই মায়াদের বাসায় এলাম। আপনারা ভাবছেন আমি ওকে ভালোবাসি কি না? আসলে আমিও ওকে অনেক ভালোবাসি, কিন্তু বলতে পারিনি, কারণ ওকে আমার কাছে রাখবো কোথায় সেটা ভেবে। মায়াদের বাসায় এসে দেখি সব কিছু ভাঙা। আমাকে দেখে মায়ের আম্মু দৌড়ে এসে বলল, আমার মেয়েকে তুমি মেনে নাও, নাহলে ও বাঁচবে না। আন্টি, আমি ওকে মেনে নিলে বিয়ের পর খাওয়াবে কি, থাকবো কোথায়? সে চিন্তা তোমার করা লাগবে না, ওটা আমরা দেখব। আমি আর কোনো কথা না বলে সোজা মায়ের রুমে চলে এলাম। দরজা খোলাই ছিল, তাই আর কষ্ট হয়নি। আমি ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম এবং একটু এগোতেই দেখি মায়া বিছানায় শুয়ে শুয়ে কান্না করছে। এখন নিজেকে কেমন যেন অপরাধী মনে হলো, আমার জন্য মেয়েটা কান্না করছে। আমি মায়ার পিছনে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। মায়া চমকে ওঠে, পিছনে তাকিয়ে দেখে যে আমি তাকে জড়িয়ে ধরেছি। তখন মায়া নিজেকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলল, তুই এখানে কেন এসেছিস? যা, চলে যা এখান থেকে। আমি আমার বউয়ের রুমে এসেছি, তাতে তোমার কি? কে তোর বউ? কেন, তুমি আমার হবু বউ। আমি তোমাকে বিয়ে করব না, এক্ষুনি এখান থেকে বের হয়ে যাও। সত্যি চলে যাব? হ্যাঁ, তাড়াতাড়ি চলে যাও। ওকে, পরে কিন্তু ডাকলে আর আসবো না। এই বলে আমি উঠতে যাব, ঠিক তখনই মায়া আমার সামনে এসে আমাকে ধাক্কা দিয়ে বিছনায় ফেলে দেয় আর আমার উপরে বসে পড়ে। আমি কিছু বলতে যাব, তার আগেই মায়া 4 ঠোঁট এক করে দিল। 4 মিনিট পর মায়া আমাকে ছেড়ে দিয়ে হাঁপাতে থাকে, আমিও হাঁপাতে থাকি। আমার হাঁপানো দেখে মায়া হাসতে থাকে আর বলতে থাকে, আমাকে ছেড়ে যাওয়ার কথা বললে তোমার পা ভেঙে দেব। ঠিক আছে, কখনো যাব না। এই বলে মায়াকে জড়িয়ে ধরলাম। মায়া আমার বুকের ওপর শুয়ে পড়লো। এভাবে অনেকক্ষণ থাকার পর আমি মায়াকে বললাম, আচ্ছা তুমি তোমার ভাইকে আমার কথা আগে থেকে বলেছিলে নাকি? আমি শুধু ভাইয়াকে না, বাসার সবাইকে তোমার কথা বলেছি, আর সবার তোমাকে পছন্দ হয়েছে। ও আচ্ছা, এখন ছাড়ো, আমি বাসায় চলে যাই। না, আমি যেতে দিব না, আজকে তুমি আমার কাছেই থাকবে। দেখো, এখনো কিন্তু বিয়ে হয়নি, তাই এটা আর বলবে না। এখন চলো খাবার খেয়ে আসি। না, আমি খাবো না। তুমি যদি খাইয়ে দাও তাহলে খাবো, না হলে আমি আজকে খাবো না। ঠিক আছে, তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। আচ্ছা, যাও।
আমি নিচে এসে মায়ার ভাবিকে বললাম খাবার দিতে। তিনি খাবার বেড়ে দিল। আমি সেটা নিয়ে সোজা উপরে চলে এলাম। রুমে এসে মায়াকে ফ্রেশ হয়ে আসতে বললাম, কারণ কেঁদে কেঁদে মুখের 12টা বাজিয়ে দিয়েছে। মায়া ফ্রেশ হয়ে এসে বসলো। আমি গিয়ে হাত ধুয়ে এলাম। তারপর মায়াকে খাইয়ে দিতে লাগলাম। খাওয়ার ভেতরে মায়া আমার আঙ্গুল কামড় দিচ্ছে। শয়তান মাইয়া। মায়াকে খাবার খাওয়াতে থাকার মাঝে মায়া আমার কাছ থেকে প্লেট নিয়ে আমার সামনে খাবার তুলে বলল, নাও তাড়াতাড়ি খেয়ে নাও। আমিও খাবার খেয়ে নিলাম। এভাবে খাওয়ার পর্ব শেষ করলাম। যখন হাত ধুয়ে বাসা আসতে যাব ঠিক তখন মায়া আমার হাত টেনে ধরলো। তখন আমি বললাম, কি ব্যাপার, হাত ধরলে কেন? আজকে তোমাকে আমি বাসায় যেতে দিব না। তাহলে আমি থাকবো কোথায়? কেন? আমার সাথে থাকবে। না, এখনো বিয়ে। চুপ, আমি যেটা বলছি সেটাই করবে। না, আমাকে আর বলার সুযোগ না দিয়ে মায়া আমাকে টানতে টানতে ওর রুমে নিয়ে গেল। তারপর আমাকে বিছানার উপরে ফেলে দিল। তারপর আমার বুকে মুখ গুজে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি ছাড়তে চেয়েও পারলাম না। এভাবে অনেকক্ষণ থাকার পর দেখি মায়া ঘুমিয়ে গেছে। তাই ওকে ঠিক মতো শুয়ে দিয়ে এসে আমি বাসা চলে এলাম। তারপর ঘুমিয়ে গেলাম। শরীর অনেক ক্লান্ত ছিল, তাই ঘুম চলে এলো। সকালবেলা ঘুম ভাঙলো। তখন মনে হলো একটা নরম কিছু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি চোখ খুলে দেখি আমি মায়াকে জড়িয়ে ধরে আছি, আর মায়া আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি মায়াকে দেখে অবাক হলাম, মায়া এখানে কিভাবে এলো? তখন আমার মনে পড়লো কালকে রাতের কথা। কালকে রাতে বোধহয় দরজা লাগাইনি, তাই মায়া এসেছে। তখন আমি মায়াকে বললাম, তুমি এখানে কিভাবে এলে? কেন? দরজা দিয়ে। আমি তো দরজা লক করেছিলাম, তাহলে কিভাবে এলে? আমি তো দরজা খোলাই দেখলাম, তাই আমি তোমার কাছে চলে এলাম। ও আচ্ছা, এখন যাও, রেডি হও, কলেজে যেতে হবে তো। যাব, তার আগে আমাকে একটু আদর করতে হবে। না, আমি পারবো না। তাছাড়া আমাদের এখনো বিয়ে হয়নি। আমি এত কিছু জানি না, তুমি আমাকে আদর করবে কি না? না, আমি করব না। আর একবার বলো, করবে কি না? না, আমি করব না। এটা বলার সাথে সাথে মায়া আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে চাট হোটেক করে দিল। আমি অনেকবার ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু যতবার ছাড়ানোর চেষ্টা করেছি ততবার আরও জোরে চেপে ধরেছি। তাই আর জোর করলাম না, ওর সাথে রেসপন্স দিতে লাগলাম। আমার রেসপন্স পাওয়া দেখে মায়া পাগলের মতো হয়ে গেছে। 5 মিনিট পর মায়া আমাকে ছেড়ে দিয়ে লজ্জায় মাথা নিচু করে ফেললো, আর আমি জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। আমার হাঁপানো দেখে দাঁত বের করে হাসতে লাগলো। তখন আমি বলে উঠলাম, এভাবে কেউ কিস করে? আর কখনো এভাবে কিস করবে না। আমি কি করব বলো? তোমাকে বললাম, তুমি শুনলে না। এখন বুঝো কেমন লাগে? আচ্ছা, করব না, যাও এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। আচ্ছা বলে সোজা ওয়াশরুমে চলে এলাম। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি মায়া তোয়ালে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওর সামনেই যেতে তোয়ালেটা বাড়িয়ে দিল। আমি তোয়ালেটা নিয়ে মুখ মুছে নিলাম। তারপর রেডি হলাম। রেডি হয়ে মায়াদের বাসায় গেলাম। সেখানে সবাই একসাথে নাস্তা করলাম। তারপর মায়াকে নিয়ে ভার্সিটির দিকে রওনা দিলাম। বাইকের কাছে এসে মায়াকে উঠতে বললাম। মায়া উঠে আমাকে জড়িয়ে ধরলো। আমার কাছে যেন এক অন্যরকম অনুভূতি, বলে বোঝাতে পারবো না। মায়া আমাকে জড়িয়ে ধরলো। আমি বাইক স্ট্যান্ড দিয়ে সোজা ভার্সিটি চলে এলাম। ভার্সিটির গেট দিয়ে ঢুকতেই যাব, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা সেদিকে খেয়াল না দিয়ে বাইক পার্কিং করে সোজা ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে মায়া চলে গেল ওর বান্ধবীর কাছে, আর আমি চলে গেলাম মিজুর কাছে। মিজুর কাছে যেতে মিজু বলল, মামা নতুন রিলেশনে গেলে এখনো ট্রিট দিলা না তো? আরে দিব পরে, এখন না। কিভাবে, কি কিছু বলবি? সব ঘটনা খুলে বললাম। সেই রকম হয়েছে রে? আচ্ছা, এখন চুপচাপ ক্লাস কর, না হলে ক্লাস থেকে বের করে দিবে। ঠিক আছে। তারপর আর কোনো কথা বললাম না, চুপচাপ ক্লাস করতে থাকলাম। ক্লাসের ভেতর স্যার বলে দিলেন, আগামী মাসে থেকে আমাদের ফাইনাল এক্সাম শুরু, তাই যে যার মতো প্রস্তুতি নাও। এভাবে সব স্যার এসে ক্লাস নিয়ে গেল। আমি সবগুলো ক্লাস করে বের হয়ে এলাম। তখন মায়াও ওর কয়েকটা বান্ধবী এলো। তখন মায়া আমাকে বলল, ওরা সবাই আজকে ট্রিট চাইছে, তুমি কি বলো? ঠিক আছে, চলো তাহলে। তারপর আমরা সবাই মিলে ক্যান্টিনে গেলাম। সবগুলো খাবার অর্ডার করলো। আমিও মায়া কফি অর্ডার করলাম। ওরা খাচ্ছে, আমরা দেখছি। সবগুলো খাওয়ার পর বিল দিতে গিয়ে দেখি 3000 টাকা বানিয়ে ফেলেছে। আমি বিল দিয়ে মায়াকে নিয়ে বাসা চলে এলাম। বাসায় এসে বাইকে গ্যারেজে রেখে সোজা রুমে চলে গেলাম। ব্যাগটা টেবিলের উপর রেখে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি মায়া খাবার প্লেট নিয়ে বসে আছে। আমি ওর কাছে যেতেই বলল, নাও খাবারগুলো খেয়ে নাও, নাহলে ঠান্ডা হয়ে যাবে। তুমি আবার কষ্ট করে খাবার আনতে গেলে কেন? আমার বরটার জন্য তো খাবার আনবো, তাছাড়া কার জন্য আনবো? আচ্ছা, তুমি খেয়েছো কি? না, আগে তুমি খাবে, তারপর আমি খাবো। সেটা বললে হবে না, দুজনে একসাথে খাবো। তুমি যদি আমাকে খাইয়ে দাও তাহলে আমি খাবো। যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। আচ্ছা ঠিক আছে, হা করো, খাওয়িয়ে দেই। এই বলে মায়ের মুখের সামনে খাবার তুললাম। তারপর মায়াকে খাওয়িয়ে দিতে লাগলাম।
তারপর মায়াকে খাওয়াইয়ে দিতে লাগলাম, মায়া আমাকে খাওয়াইয়ে দিতে লাগলো। এভাবে খাওয়া শেষ করে মায়া প্লেট নিয়ে চলে গেল, আর আমি ঘুমিয়ে পড়লাম। বিকালে ঘুম ভাঙলো মায়ের ডাকে। আমি ওঠার পর মায়া আমাকে বলল, আজকে বাইরে ঘুরতে যাব, এখন যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। কেন? আচ্ছা আমি যাচ্ছি, তুমিও তাড়াতাড়ি রেডি হও। আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হয়ে এসো। এইভাবে কি দেখো? এই বলে মায়া ওর বাসায় চলে গেল। আমি বিছানা ছেড়ে সোজা ওয়াশরুমে চলে গেলাম, ফ্রেশ হয়ে বের হলাম। তারপর একটা কালো প্যান্ট, নীল শার্ট, কালো শু পরে রেডি হয়ে গেলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কেমন যেন লাগছিল। দেখলাম চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে, তাই সুন্দর করে স্পাইক করলাম। তারপর বাইরে এলাম। বাইরে এসে মায়ার জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু মায়ার আসার কোনো নামই নেই। অনেকক্ষণ হয়ে গেল, তাও এলো না। জানি না মেয়েদের এত টাইম লাগে কেন, কিছুই বুঝি না। একটু তাড়াতাড়ি করলেই পারে। প্রায় 20 মিনিট পর মায়া এলো। ওকে দেখে তো আমি পুরাই ক্রাশ খেলাম। একটা কালো শাড়ি পরেছে, দেখতে একদম পরীর মতো লাগছে। মায়া এমনিতেই অনেক সুন্দর, তার উপর আবার শাড়ি, আটা ময়দা মেখেছে, আরও সুন্দর লাগছে। আমি এক ধ্যানে ওর দিকে তাকিয়ে আছি। মায়া যখন খেয়াল করলো আমি ওর দিকে তাকিয়ে আছি, তখন লজ্জায় মাথা নিচু করে বলল, কি দেখো এমন করে? শুধু ওর দিকে তাকিয়ে আছি, কোনো কথা বলছি না। ও আমাকে ধাক্কা দিয়ে বলল, কি দেখো এমন করে? কেন, তোমাকে দেখি। আমাকে দেখার কি আছে? আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। তোমাকেও অনেক সুন্দর লাগছে। এখন চলো, না হলে দেরি হয়ে যাবে। আচ্ছা বাইকে ওঠো। না, আজকে বাইকে যাব না, রিক্সা নিয়ে পুরো শহর ঘুরবো। ঠিক আছে, তাহলে তুমি দাঁড়াও, আমি গিয়ে রিক্সা নিয়ে আসছি। আচ্ছা যাও। আমি গিয়ে একটা রিক্সা ডাক দিয়ে নিয়ে এলাম। তারপর দুজনে রিক্সা উঠে বসলাম। তারপর রিক্সা চালাতে শুরু করলো। রিক্সা চলছে তার আপন গতিতে। মায়া আমার হাত জড়িয়ে কাঁধে মাথা রাখলো। তখন আমি বললাম, আরে তুমি কি করছো, কাঁধে থেকে মাথা সরাও। না, আমি আমার বর, আমি যা খুশি করব, তাতে তোমার কি? আমার কিছু না, রাস্তার লোকজন কি বলবে বলো তো? সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি চুপচাপ বসে থাকো, একটাও কথা বলবা না, বুঝছো? তারপর আমি আর কোনো কথা বললাম না। রিক্সাওয়ালা একটা পার্কের সামনে এসে দাঁড়ালো। আমি রিক্সা থেকে নামলাম। তারপর আমি ভাড়াটা দিয়ে ভেতরে ঢুকলাম। ভিতরে গিয়ে দেখি সব জোড়ায় জোড়ায় বসে আছে। যেখানে চোখ যায় সেখানেই শুধু কাপল আর কাপল। তো আমি আর মায়া গিয়ে একটা ব্রেঞ্চে বসলাম, বসে গল্প করতে থাকলাম। হঠাৎ করে মায়া আমার চুলগুলো এলোমেলো করে দিল। তখন আমি বললাম, কি হয়েছে, চুল এলোমেলো করছো কেন? সব মেয়েরা তোমার দিকে তাকিয়ে আছে, আর তোমাকে এত সেজে গুজে আসতে কে বলেছে? কেউ বলেনি, আমি নিজে এসেছি। এখন চুপচাপ মাথা নিচু করে বসে থাকো। মেয়েরা তাকিয়ে আছে, তাকিয়ে থাকতে দাও, সমস্যা কোথায়? চুপ, আমার জিনিস আমি ওদের দেখতে দিব না, আর ওরা তোমার দিকে তাকালে আমার চলে। তাই তো বলি, আমার কিউট পাগলিটার গাল লাল কেন? আমি এই কথাটা মায়ের গাল টেনে টেনে বললাম। শুধু তোমার জন্য পাগলি। ওকে ঠিক আছে। শুধু তোমার জন্য পাগল। ওই চলো না, দুজনে মিলে ফুচকা খেয়ে আসি। এখনকার ফুচকা ভালো না, খেলে পেট খারাপ হবে। ধুর, তুমি আমার সাথে যাবে কিনা সেটা বলো। আচ্ছা চলো। তারপর আমরা দুজনে মিলে ফুচকার দোকানে এলাম এবং মায়া 2 প্লেট ফুচকা অর্ডার করলো, ঝাল একটু বেশি দিয়ে। কিছুক্ষণ পর ফুচকাওয়ালা মামা 2 প্লেট ফুচকা দিল। আমি খাওয়া শুরু করলাম। ফুচকাতে অনেক ঝাল দিয়েছে, তবে আমার ঝাল খাওয়াতে অভ্যাস আছে, তাই আমার কোনো সমস্যা হচ্ছে না। আমি ফুচকা শেষ করে মায়ের দিকে তাকাতেই দেখি মায়ের পুরো মুখ লাল হয়ে গেছে, মনে হয় অনেক ঝাল ধরেছে। আমি বিষয়টা বুঝতে পেরে ফুচকার বিলটা দিয়ে মায়ের কাছে গেলাম এবং বললাম, ঝাল ধরেছে, পানি খাবা? তাড়াতাড়ি পানি দাও। আমি তাড়াতাড়ি করে ওকে পানি এনে দিলাম। ও পানি খেয়ে নিল। তখন আমি বললাম, এখন ঝাল কমেছে? না, এখনই কমেনি, তুমি চলো আমার সাথে। এই বলে আমাকে টানতে টানতে একটা গাছের নিচে নিয়ে এলো। তখন আমি বললাম, এখানে নিয়ে এলে কেন? ঝাল কমাবো বলে আমার ঠোঁটের সাথে চেপে ধরলো। আমি পুরাই অবাক। 3 মিনিট পর আমাকে ছেড়ে দিয়ে বলল, হ্যাঁ চলো, এখন বাসায় যাই। কিন্তু তোমার ঝাল কি হলো? আরে মিষ্টির কাছে ঝাল এগুলো কিছুই না, বুঝছো? বুঝছি, এখন বাসায় চলো। চলো। তারপর দুজনে গেটের কাছে এলাম। হঠাৎ কোথা থেকে একটা মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি অবাক হয়ে গেছি, কে আমাকে জড়িয়ে ধরলো? মায়ের দিকে তাকিয়ে দেখি রাগে ফুঁসতেছে। আমি তাড়াতাড়ি করে মেয়েটাকে ছাড়িয়ে নিলাম। তারপর মেয়েটাকে দেখে আমি অবাক, কারণ মেয়েটা হলো নীলা, আমার স্কুল লাইফের ক্লাসমেট। আমি কিছু বলবো তার আগে নীলা বলল, কি রে সাজ্জাদ, কেমন আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তুই এখন কোথায় থাকিস? এই তো পাশে। তুই এতদিন কোথায় ছিলি? আমি সিলেটে ছিলাম, এখন ঢাকায় চলে এসেছি। ও, তাহলে তো দেখাই হবে। আচ্ছা, এই মেয়েটা কে? আয় তোদের পরিচয় করিয়ে দেই।
ও হলো মায়া, আমার হবু বউ। আর মায়া, ও হলো নীলা, আমার ক্লাসমেট। হ্যালো আপু। তা বিয়ে করছিস কবে? আর তোমাদের দারুণ মানিয়েছে। এই তো কয়েকদিন পর করব, আর তোকে কিন্তু আসতে হবে। ওকে, আচ্ছা তোর নাম্বারটা দে। আচ্ছা নে, 017। আচ্ছা বাই। নীলা চলে গেল। আমিও মায়া বাসায় চলে এলাম। বাসার ভেতরে ঢুকতে যাব, ঠিক তখন মায়া আমার কলার ধরে বলল, এই তোকে মেয়েদের সাথে কথা বলতে না করছি, তবুও জোরে ধরছিলি কেন? আমি তো জড়িয়ে ধরি নাই, নীলা নিজেই তো আমাকে জড়িয়ে ধরেছে। তাই বলে কি তোর আবার ওর সাথে কথা বলা লাগবে? আচ্ছা আর কথা বলবো না, এখন ছাড়ো। আচ্ছা এখন উপরে যাও, ফ্রেশ হয়ে নিও। আমি আর কিছু না বলে উপরে চলে এলাম, কারণ আমি জানি ওখানে থাকলে আরও কথা বলবে। এমনিতে মায়ার যে রাগ, তার উপর কথা বললে আমাকে শেষ করেই দিবে। রুমে এসে সোজা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে এসে পড়তে বসলাম। কিছুক্ষণ পর মায়া আমার কাছে এলো। তখন আমি বললাম, কি ব্যাপার, তুমি আবার কিসের জন্য এলে? কেন, আমার বরের ঘরে আমি কি আসতে পারবো না? সেটা আসতে পারো, তবে কয়েকদিন পর যে পরীক্ষা, সেজন্য তো পড়া লাগবে, তাই না? জানি, আমি তোমার সাথে পড়বো দেখে এসেছি। আমার সাথে পড়বে? তোমার সাথেই পড়বো। আচ্ছা পড়ো তাহলে। সেটা আর বলতে। তুমি আমার কোলে বসলে কেন? চেয়ারে বসো, যাও। আমার এখানেই ভালো লাগছে, তাই এখানেই থাকবো। আচ্ছা থাকো, তবে কোনো দুষ্টামি করবে না, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, এখন পড়া শুরু করো। আচ্ছা। তারপর পড়া শুরু করলাম। মায়া আমার কোলে বসে আমার গলা জড়িয়ে ধরে পড়ছে। আমার অবশ্য ভালোই লাগছে। এভাবে পড়তে পড়তে রাত 9:30 বেজে গেল। মায়া আমার কোলেই ঘুমিয়ে গেছে। আহা, মায়াকে দেখতে একদম বাচ্চাদের মতো কিউট লাগছে। আমি মায়াকে ডাক দিলাম। মায়া ঘুম থেকে উঠলো। যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, ভার্সিটি যেতে হবে। আমাকে ফ্রেশ হতে পাঠালো। ফ্রেশ হয়ে বের হলাম। তারপর মায়া ফ্রেশ হতে লাগলো। তারপর মায়া বের হলো। তারপর আমরা দুজনে মিলে মায়াদের বাসায় গেলাম। ওখানে ডিনার করে আমি বাসায় চলে এলাম। তারপর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুমটা ভাঙলো কলিং বেলের আওয়াজে। এত বারবার বাজাচ্ছে যে এক্ষুনি ভেঙে যাবে মনে হচ্ছে। আমি জানি এই কাজটা মায়া ছাড়া আর কেউ করতে পারে না। তাই দরজা খুলে দেখি মায়া দাঁড়িয়ে আছে, হাতে খাবারের প্লেট নিয়ে। আমি সরিয়ে ভেতরে ঢুকে গেলাম। আমাকে সরিয়ে ভেতরে ঢুকে গেল। খাবারের প্লেটটা টেবিলে রেখে আমাকে বলল, যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, ভার্সিটি যেতে হবে। ঠিক আছে যাচ্ছি, কিন্তু তুমি খাবার। আমার ইচ্ছে হয়েছে তাই নিয়ে এসেছি, তাতে তোমার কোনো সমস্যা? না, আমার আবার কি সমস্যা থাকবে? তাহলে এই কথা বলছো কেন? যাও এখন ফ্রেশ হয়ে এসো। আচ্ছা যাচ্ছি। আমি তাড়াতাড়ি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর মায়ের কাছে গেলাম। দেখি ও খাবার নিয়ে বসে আছে। আমি গিয়ে ওর পাশে বসলাম। তারপর খাবার খেতে লাগলাম। খাবার খাওয়ার মাঝে আমি মায়াকে বললাম, তুমি খাবার খেয়েছো কি? কেউ একজন নিজ হাতে খাইয়ে দিলে খাবো। আমি বুঝে গেছি ও এখনো খায় নাই, তাই আমি ওকে খাওয়িয়ে দিতে লাগলাম। আর আমিও খেতে লাগলাম। খাওয়ার পর্বটা শেষ করে আমি রেডি হলাম ভার্সিটিতে যাবার জন্য। রেডি হয়ে আমিও মায়া নিচে এলাম। তারপর বাইকে করে রওনা দিলাম ভার্সিটির উদ্দেশ্যে। আজকেও মায়া আমাকে জড়িয়ে ধরে আছে। আগের মতো স্টাইলে ভার্সিটির ভেতরে গেলাম। বাইক পার্কিং করে ক্যাম্পাসের দিকে যাচ্ছি। তখন একটা মেয়েকে দেখে আমি থমকে গেলাম, কারণ মেয়েটা আর কেউ না, নীলা। মায়ার বান্ধবীদের সাথে আড্ডা দিতেছি। আমিও মায়া ওদের কাছে যেতেই নীলা বলল, আরে তোমরা এখানে কি করো? আমরা তো এখানেই পড়ি, আর তুমি এখানে অ্যাডমিশন নিয়েছো নাকি? তখন মায়ের এক বান্ধবী বলে উঠল, আরে মায়া, ও আমার কাজিন। আর তোরা ওকে চিনিস নাকি? আমি চিনি, ও আমার ক্লাসমেট ছিল। এখন ক্লাসে চল। তারপর আমরা সবাই ক্লাসে চলে এলাম। ক্লাসে গিয়ে আমি রোজকার মতো মিজুর সাথে বসলাম। তখন মিজু আমাকে বলল, দোস্ত, আজকে আমি ক্রাশ খাইছি। কি বলিস? কার উপর খাইছিস? আরে নতুন একটা মেয়ে এসেছে, ওর উপর। তুই কি সিরিয়াস? আরে হ্যাঁ, তুই মেয়েটাকে চিনিস? তোর সাথে কথা বলতে দেখলাম। ওর নাম নীলা, আমার ক্লাসমেট ছিল। সেখান থেকে ওকে চিনি। তাহলে একটু আমাদের সেটিং করিয়ে দে না? করিয়ে দেব, তবে ট্রিট দিতে হবে কিন্তু। যা চাস সব দিব, তুই শুধু একটু সেটিং করিয়ে দে। আচ্ছা, আমি ওকে বলে দেখব। আচ্ছা, যাচ্ছি। তারপর আর কোনো কথা হলো না, চুপচাপ ক্লাস করতে লাগলাম। ক্লাস শেষে মিজুকে নিয়ে নীলার সাথে পরিচয় করে দিলাম। তারপর কিছুক্ষণ গল্প করে আমিও মায়া বাসার দিকে রওনা দিলাম। বাসায় যাওয়ার পথে মায়া আমাকে বলল, একটা ফুচকার দোকানে চলো, আমি ফুচকা খাবো। এখন ফুচকা খাবে? এখন খাবো। ওই দেখো একটা ফুচকার দোকান দেখা যাচ্ছে, ওখানে তাড়াতাড়ি বাইক দাঁড় করাও। আমি একটা ফুচকার দোকানে বাইক দাঁড় করালাম। তারপর মায়াকে নিয়ে ফুচকার দোকানে গেলাম। তারপর মায়া আমাকে যা বলল তা শুনে আমার কাজ শেষ। তোমাকে একটা কথা বলার আছে। আচ্ছা বলো, কি বলবে? তোমার বান্ধবী নীলা আছে না?
ও বলেছে ও নাকি মিচুকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছে। কি বললে, আবার বলো তো। নীলা তোমার বন্ধু মিচুকে ভালোবেসে ফেলেছে, এখন নীলা তোমাকে মিচুর সাথে সেটিং করিয়ে দিতে বলেছে। তুমি সত্যি বলছো? মিজুও তো নীলাকে দেখে ভালোবেসে ফেলেছে। যাক, তাহলে ভালোই হয়েছে, কালকেই ওদের দুজনকে এক করে দিব। ওকে। হুম। তারপর মায়াকে ফুচকা খাওয়িয়ে নিয়ে বাসায় চলে এলাম। তারপর আমি রুমে এসে ফ্রেশ হয়ে এসে লাঞ্চ করে ঘুমিয়ে গেলাম। বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু ছাদে গেলাম। ছাদে গিয়ে চারপাশটা উপভোগ করতে লাগলাম। তখন আমি কারো পায়ের শব্দ পেলাম। পিছনে তাকিয়ে দেখি মায়া আসছে। ও হাতে একটা কফির মগ নিয়ে। মায়া আমার কাছে এসে কফির মগটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও কফি খাও। একটা কেন, তুমি খাবে না? আমি পরে খাবো, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি কফির মগটা নিয়ে কফি খেতে লাগলাম। আমার কফির অর্ধেক কাপ শেষ হতে মায়া কফির মগটা নিয়ে বলল, আমি বাকিটা খাবো। আমি কিছু বললাম না। আরও কিছুক্ষণ ছাদে থেকে রুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে পড়তে বসলাম। পড়তে পড়তে রাত 10টা বেজে গেল। মায়া এসে ডিনার করার জন্য ডেকে গেল। আমি গিয়ে ডিনার করে এসে ঘুমিয়ে গেলাম। এভাবে চলছিল আমাদের দিন। দেখতে দেখতে পরীক্ষা চলে এলো। একে একে সব পরীক্ষা শেষ হয়ে গেল। মিজু ও নীলাকে এক করে দিয়েছি। তো শেষ পরীক্ষার দিন, পরীক্ষা দিয়ে সবাই মাঠের ভেতরে বসে আছি, কারণ আজকেই শেষ দিন। আজকের পর হয়তো আর কারোর সাথে দেখা নাও হতে পারে। তারপর সবার সাথে কথা বলে বাসায় চলে এলাম। দেখতে দেখতে রেজাল্টের দিন চলে এলো। আমিও মায়া ভার্সিটিতে গেলাম রেজাল্ট দেখতে। অবাক, কারণ আমি জিপিএ 5 পেয়েছি আর মায়া জিপিএ 4.98 পেয়েছে। আমি রেজাল্ট দেখে খুশিতে মায়াকে জড়িয়ে ধরলাম। মায়া আমাকে জড়িয়ে ধরলো। তারপর আমি মিষ্টি কিনে নিয়ে বাসায় এসে সবাইকে মিষ্টি মুখ করালাম। তারপর সবাই একসাথে লাঞ্চ করলাম। পরে আমি বাসায় এসে ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুম থেকে উঠে ল্যাপটপটা নিয়ে ছাদে গেলাম। নিজের ব্যাংক অ্যাকাউন্ট চেক করলাম। দেখি 274 কোটি টাকা আছে, যে টাকা আমি ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করেছি। আর এর ভিতরে কিছু টাকা আমার হাত খরচ থেকে বেঁচে গেলে আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা করতাম। এখন ভাবছি এই টাকা দিয়ে একটা বিজনেস শুরু করব। তখন ছাদে মায়া ও মায়ার ভাই এলো। তখন আমি বললাম, আরে ভাইয়া কেমন আছেন? এই তো ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এখানে বসে থেকে তুমি কি ভাবছো? ভাইয়া একটা বিজনেস শুরু করব, তার প্ল্যান করছি। আচ্ছা শোনো, আমার এক কাজিন বিজনেস শুরু করবে, তার একটা পার্টনারও লাগবে। তুমি চাইলে তার সাথে বিজনেস শুরু করতে পারো। তাহলে তো ভালোই হলো, আমারও একটা পার্টনার লাগতো আর কি। তুমি যদি বলো তাকে এখানে আসতে বলি। ঠিক আছে, বলুন। মায়ার ভাই গিয়ে লোকটাকে ফোন করে আসতে বলে ছাদ থেকে চলে গেল। তখন মায়া আমার কাছে এসে বলল, আচ্ছা আমরা বিয়ে করছি কবে? এখনো অনেক দেরি আছে, আমি বিজনেসে সাকসেসফুল হই তারপর। না, আমি এত দেরি করতে পারবো না। মায়া তুমি বোঝার চেষ্টা করো, এখন তোমাকে আমি কিভাবে বিয়ে করব? কিন্তু আমার যে ভয় হয়, তুমি যদি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করো তখন। এই বলে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি ওর চোখের জল মুছে দিয়ে বললাম, দূর পাগলি, আমি তোমাকে ছাড়া আর কাউকেই বিয়ে করব না। সত্যি বলছো তো? বিশ্বাস হয় না? তোমার উপর আমার সবসময় বিশ্বাস আছে। ঠিক আছে, তাহলে একটু হাসো। মায়া একটা মুচকি হাসি দিল। তারপর আমরা গল্প করতে লাগলাম। কিছুক্ষণ পর মায়ার ভাই তার কাজিনকে নিয়ে ছাদে এলেন। তারপর কাজিন আমাকে দেখে জড়িয়ে ধরলো, আমিও ওকে জড়িয়ে ধরলাম। আপনারা ভাবছেন এটা আবার কি? মায়ার কাজিন আর কেউ না, এটা আমার বন্ধু পিয়াস। দুজনে একসাথে লন্ডনে পড়াশোনা করেছি। আজ অনেক দিন পর পিয়াসকে দেখলাম। তখন আমি বললাম, আরে পিয়াস, তুই কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? আর এখানে কি করিস? আমি আজ 1 বছর ধরে এখানেই থাকি। তা তুই কি মনে করে এলি? ভাইয়া, আমরা বিদেশে একসাথে লেখাপড়া করতাম। ও দুইজনে বেস্ট ফ্রেন্ড, কিন্তু ও দেশে আসার পর যোগাযোগ হয়নি। এতক্ষণ মায়ার ভাই ও মায়া দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কাণ্ড দেখছিল। এবার ভাইয়া বললেন, ও তাহলে তো ভালোই, দুজন দুজনকে চেনো। তাহলে আমি আসি, তোমরা কথা বলো। এই বলে মায়ার ভাইয়া চলে গেলেন। আমি পিয়াস ছাদের উপর বসলাম। তখন পিয়াস আমাকে বলল, তুই এখানে কিভাবে? তুই বিজনেস করবি মানে তোর টাকার অভাব আছে? আমার কাছে এখন কিছুই নেই, আর আমি আমার ফ্যামিলির সাথে থাকি না। কেন, কি হয়েছে যে তোর ফ্যামিলির সাথে থাকিস না? সেটা অনেক বড় কাহিনী, বাদ দে, চল এবার বিজনেসের ব্যাপারে কথা বলি। সেটা বলবো, আগে তোর সাথে কি হয়েছে সেটা বল। সব ঘটনা খুলে বললাম। বুঝলাম। অবশ্যই তোর পার্টনার লাগবে। আমি বিজনেস শুরু করব, পার্টনার লাগবে। তুই কি হবি তাহলে? অবশ্যই তোর পার্টনার হব। ঠিক আছে, এখন আমাদের সবকিছু ব্যবস্থা করতে হবে। কেন, তুই কিছু ব্যবস্থা করিসনি? না রে, আমি একটা পার্টনার খুঁজছিলাম, দেখে আর কিছু ব্যবস্থা করিনি। ও, তাহলে কালকে আসিস, একটা ভালো দেখে বিল্ডিং কিনতে হবে। বিল্ডিং আমার দেখা আছে, এখন তুই গিয়ে দেখলেই হবে।
ঠিক আছে, কালকে তাহলে এখানে আসিস। আচ্ছা, আসবো। শুন, তোকে যদি আবার যেতে বলে তাহলে তুই কি করবি? কে যেতে বলবে আর কোথায় যাব? কেন, তোর বাবা মা যদি যেতে বলে তাহলে যাবি না? কোনো দিনও আমাকে যেতে বলবে না। কেন, তুই তো ভিডিওটা পাঠিয়ে দিয়েছিস, তাহলে তোকে যেতে বলবে না কেন? আমি যে ভিডিওটা পাঠিয়েছি সেটা আমার আব্বু দেখেইনি। তুই কিভাবে জানিস? তোর আব্বু এখনো ভিডিও দেখেনি। কারণ ওটা যদি দেখতো তাহলে আমার খোঁজ নেওয়ার চেষ্টা করতো। আর সেদিন যখন মিথিলার সাথে দেখা হয়েছিল সেদিন তো মিথিলাও আব্বুকে বলতে পারতো যে আমি এখানে আছি, কিন্তু কেউ কিছুই বলেনি। মিথিলার সাথে দেখা হয়েছিল কবে আর কখন? আরে কয়েকদিন আগে একটা কাজে ওখানে গিয়েছিলাম, তারপর মিথিলার সাথে দেখা হয়। ও আর এই বিষয় নিয়ে আর কোনো কথা বলবি না। ঠিক আছে, তাহলে আজকে আমি যাই। কালকে সকাল 10টায় রেডি থাকিস, আমি এসে নিয়ে যাব। ঠিক আছে, থাকবো। আচ্ছা, আজকে তাহলে আসি। বাই বাই। পিয়াস চলে গেল। এখন ছাদে শুধু আমি আর মায়া বসে আছি। পিয়াস যাওয়ার পর মায়া উঠে দাঁড়ালো, তারপর হঠাৎ করে আমার কোলে এসে বসে পড়লো। তখন আমি বললাম, তুমি আমার কোলে আবার কি কারণে বসলে? কেন, আমার জিনিস আমি বসতেই পারি। আর কিছু বললাম না। কালকে থেকে তো অফিসে যাবে, তাই না? যাবো তো। তোমাকে ছাড়া তো আমার ভালো লাগে না। তবুও থাকতে হবে। ওই বলো, কি বলছিলে? বলছিলাম কি, আমাকে একটু আদর করো না প্লিজ। সেটা এখন না, বিয়ের পর যত খুশি আদর খেও। তাহলে একটা কিস করো প্লিজ। ঠিক আছে, করছি। এই বলে মায়ের কপালে একটা ভালোবাসার পর শিখে দিলাম। তারপর দেখি মায়া আমার দিকে রাগে লুকে তাকিয়ে আছে। তখন আমি মায়াকে বললাম, কি হয়েছে? কি হয়েছে তুই জানিস না? আমি আবার কি জানবো? তুই এটা কি করলি? কেন, তোমাকে কিস করলাম? কুত্তা, এটাকে কেউ কিস বলে না কি? আর আমি তো জানি না কিস কিভাবে করে, আর আমি কাউকে কখনো কিস করিনি। দাঁড়া, তোকে আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে কিস করে। এই বলে মায়া আমাকে টান দিয়ে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দিল। আমি এবার ছাড়ানোর চেষ্টা করলাম না, কারণ মায়া এখন মারাত্মক পরিমাণে রেগে আছে। তার রাগ অনেক বেশি, সে রাগে ফেটে যাচ্ছে। 4 মিনিট পর মায়া আমাকে ছেড়ে দিল। আমি হাঁপাতে থাকলাম, মায়াও হাঁপাতে থাকলো। আমি জোরে জোরে দম নিচ্ছি। তখন মায়া বলল, এটাকে কিস বলে, বুঝছো? বুঝেছি। আচ্ছা, এখন চলো নিচে যাই, সকালে তো আবার তোমাকে পিয়াসের সাথে যেতে হবে। চলো নিচে যাই, অনেক রাত হয়ে গেছে। তারপর আমিও মায়া তাড়াতাড়ি করে নিচে চলে এলাম। মায়া ওর বাসায় গেল, আমি আমার বাসায় এলাম। তারপর ফ্রেশ হয়ে একটু ফেসবুকে গেলাম। ফেসবুকে কিছুক্ষণ ঘোরাফেরা করে অফলাইনে চলে এলাম। তখন কলিং বেল বেজে উঠলো। আমি গিয়ে দরজা খুলে দেখি মায়া দাঁড়িয়ে আছে। আমি কিছু বলবো তার আগে মায়া বলল, চলো, তোমাকে ডিনার করার জন্য ডাকছে। ঠিক আছে, চলো। তারপর আমিও মায়া দুজনে একসাথে মায়াদের বাসায় এলাম। মায়াদের বাসায় এসে দেখি সবাই বসে আছে, শুধু আমি ছাড়া। আমিও গিয়ে ওদের সাথে বসলাম। তারপর খাওয়া শুরু করলাম। খাওয়ার মাঝখানে মায়ের ভাইয়া বলে উঠল, তো তোমাদের ব্যবসা চালু করবে কবে? এই তো ভাইয়া, যত তাড়াতাড়ি পারি শুরু করব। আমি চাইছি তোমার আর মায়ার বিয়েটা 1 মাস পরে দিতে। ভাইয়া, আমি বলি কি, বিয়েটা কয়েকদিন পর দিলেই ভালো হতো, কারণ আমি আগে বিজনেসটা শুরু করি, তারপর না হয় বিয়ে করব। ঠিক আছে, যা বলবে তাই হবে। তারপর আর কোনো কথা হলো না। আমি খাবার শেষ করে নিজের রুমে চলে এলাম। তারপর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো 8:45 তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম। তারপর ফ্রেশ হতে লাগলাম। ফ্রেশ হয়ে এসে দরজা খুলে বের হতে যাব, তখন খেলাম মায়ের সাথে ধাক্কা। ফলে মায়া আমার উপরে পড়ে গেল। পড়ে যাওয়ার ফলে আমার ঠোঁট মায়ের ঠোঁটের সাথে এক হয়ে গিয়েছে। আমি এরকম একটা কাজের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি মায়াকে আমার উপর থেকে সরিয়ে দিলাম। মায়া উঠে দাঁড়ালো, আমিও উঠে দাঁড়ালাম। তারপর আমি মায়াকে বললাম, তুমি এখানে কেন? আমি তোমাকে ডাকতে এসেছিলাম। তারপর তো আর কিছু বললো না লজ্জায়। হয়েছে, আর লজ্জা পেতে হবে না, চলো এখন যাই। ঠিক আছে, চলো। তারপর আমিও মায়া ওদের বাসায় এলাম। তারপর আমি নাস্তা করে রুমে চলে এলাম। তারপর একটু টিভি দেখতে লাগলাম। কিছুক্ষণ পর মায়া ওর বাসার সব কাজ করে আমার কাছে এলো। এসে আমার পাশে বসে আমার বুকে মাথা দিয়ে শুয়ে পড়লো। তখন আমি বললাম, তুমি আবার এখানে কেন শুয়ে পড়লে? তাহলে কোথায় শুবো? কেন, এখানে তো বালিশ আছে, ওটার উপরে গিয়ে শোও। না, এটা আমার জায়গা, এখানে শুধু আমি ঘুমাবো, তাতে তোমার সমস্যা কি? আরে, আমার বুকের উপর শুয়ে আমাকে বলছে আমার সমস্যা কি? হয়েছে, এবার চুপচাপ শুয়ে থাকো, কোনো কথা বলবো না, বুঝছো? ওকে। হঠাৎ করে ফোনটা বেজে উঠলো। আমি ফোনের দিকে তাকিয়ে দেখি পিয়াস কল করেছে। আমি কলটা রিসিভ করতেই বলতে শুরু করলো, কেন, তুই এখন কোথায়? আমি তোর বাসার নিচে দাঁড়িয়ে আছি, তুই তাড়াতাড়ি করে চলে আয়। আচ্ছা, তুই 10 মিনিট অপেক্ষা কর, আমি আসতেছি। এই বলে ফোন কেটে দিলাম। তারপর মায়াকে ডাকতে যাব, ঠিক তখন দেখি মায়া ঘুমিয়ে পড়েছে। আমি আর ওর ঘুম ভাঙালাম না। ওকে ভালো করে শুয়ে দিয়ে
ওর কপালে একটা কিস করলাম। তারপর আমি ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে এসে রেডি হলাম। মায়া এখনও ঘুমিয়ে আছে। আমি আর ওকে জাগানোর চেষ্টা না করে বেরিয়ে পড়লাম। বাসার নিচে এসে দেখি পিয়াস দাঁড়িয়ে আছে। আমি ওর কাছে গেলাম, তখন পিয়াস আমাকে বলল, তোর এত সময় লাগে কেন? কোথায় এত সময়, রেডি হতে যতক্ষণ লাগে আর কি। হয়েছে, আর বলতে হবে না। তা এখানে দাঁড়িয়ে থাকবি নাকি এখন যাবি? ও আচ্ছা, চল এখন যাই। চল। তারপর আমরা দুজনে পিয়াসের গাড়িতে উঠলাম। পিয়াস গাড়ি ড্রাইভিং করতে লাগলো। কিছুক্ষণ পর আমরা চলে এলাম। গাড়ি থেকে নেমে বিল্ডিং দেখতে লাগলাম। অনেক বড় বিল্ডিং, আর বিল্ডিংটা একেবারে রাস্তার পাশে, মানে অফিস বানানোর জন্য পুরোপুরি পারফেক্ট। হ্যালো, তুমি কোথায়? না এমনি, আর তুমি গিয়েছো আমাকে বলে যাবে না? আরে তুমি তো ঘুমাচ্ছিলে, তাই তোমাকে আর ডাকিনি। ওকে, সাবধানে এসো। পিয়াসকে এই বিল্ডিংটা নিতে বললাম। তারপর আমিও পিয়াস গিয়ে বিল্ডিংয়ের মালিকের সাথে কথা বললাম। কথাবার্তা বলে বিল্ডিংটা আমরা কিনে নিলাম। তারপর আমি আর পিয়াস গাড়িতে উঠলাম। এখন আবার আমাদের বাসায় যাব। গাড়িতে উঠলাম, এবারও পিয়াস ড্রাইভিং করছে। আমি চুপচাপ বসে আছি। বিল্ডিং তো হয়ে গেছে, তো এখন বাকি কাজগুলো করতে হবে। এখন শুধু লোক নিতে হবে। তাছাড়া আমি সব ব্যবস্থা করে ফেলেছি। 4টা কোম্পানির সাথে ডিল করে রেখেছি। তারা আমাদের কাজ দিবে, আমরা শুধু করে দেব। তাহলে তো ভালোই করছিস। এখন সব কিছু তুই লোক দিয়ে সাজিয়ে ফেল। তবে লোক কিন্তু তুই সিলেক্ট করবি, কাকে নিব কাকে নিব না। ঠিক আছে, আমি দেখব। তুই সব কিছু তাড়াতাড়ি রেডি কর। কালকে সকালে তুই রেডি থাকিস। ঠিক আছে। সকাল 10টায় রেডি থাকিস, আমি তোকে নিয়ে আসবো কিন্তু। তারপর আর কোনো কথা হলো না। পিয়াস আমাকে আমার বাসার সামনে নামিয়ে দিল। আমি বাসার ভেতরে যাব, তখন পিয়াস বলল, সকাল 10টায় রেডি থাকিস, আমি তোকে নিতে আসবো কিন্তু। আচ্ছা আসিস, বলে পিয়াস ওর গাড়ি নিয়ে চলে গেল। আমি বাসার ভেতরে চলে এলাম। দরজা খুলে ভিতরে যেতে আমি ভয় পেয়ে গেলাম, কারণ মায়া আমার দিকে রাগে চোখে তাকিয়ে আছে। মনে হচ্ছে কাছে পেলে চিবিয়ে খাবে। আমি ভয়ে ভয়ে ওর কাছে গিয়ে বললাম, কি হয়েছে, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তো কি করব, তুমি আমাকে না বলে চলে গেলে কেন? তুমি তো ঘুমিয়েছিলে, তাই তোমাকে আর ডাক দেইনি। পরে যেন আর এমন না হয় বলে দিলাম। ঠিক আছে, বলে যাব। যাও, এখন ফ্রেশ হয়ে এসো। আমি বাধ্য ছেলের মতো ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি মায়া তোয়ালে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বের হতে আমার দিকে তোয়ালে বাড়িয়ে দিল। আমি তোয়ালেটা নিয়ে হাত মুখ মুছে রেখে দিলাম। তখন মায়া বলল, তো তুমি বিল্ডিং দেখেছো কি? দেখে এসেছি, আবার কিনেও ফেলেছি। কবে থেকে শুরু করবে? এই তো আর কয়েকদিন পর থেকে শুরু করব। আচ্ছা চলো না, আমরা বিয়েটা করে ফেলি। আবার এক কথা, এই প্রশ্নের উত্তর তোমাকে কয়বার বলবো? ঠিক আছে, আর বলবো না। এখন চলো, খাবার খেয়ে নিবে। চলো। তারপর আমিও মায়া ওদের বাসা থেকে লাঞ্চ করে নিলাম। তারপর রুমে এসে ঘুমিয়ে গেলাম। এভাবে দেখতে দেখতে আজকের দিনটা কেটে গেল। পরের দিন ঘুম থেকে উঠে নাস্তা করে রেডি হয়ে বাসার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু পিয়াসের আসার কোনো নামগন্ধই নেই। আমি নিচে বসে দারোয়ান চাচার সাথে কথা বলতে লাগলাম। তখন পিয়াস এলো। আমি ওর কাছে গেলাম, তখন বলল, সরি রে, আজকে আসতে একটু লেট হয়ে গেলাম। একটু লেট মানে? আমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি। আর বলিস না, কাজের লোকদের ঠিক করতে একটু দেরি হয়ে গেছে। ও। আমি পিয়াসের গাড়িতে উঠলাম। পিয়াস গাড়ি ড্রাইভিং করতে লাগলো। কিছুক্ষণ পর আমরা আমাদের নতুন অফিসের নিচে চলে এলাম। আমরা দুজনে গাড়ি থেকে নেমে ভিতরে গেলাম। পিয়াস আগে থেকে লোক ঠিক করে রেখেছিল, তাই আমরা বলে দিচ্ছি ওরা সাজাচ্ছে। মাত্র 250 থেকে 300 জন কাজ করতে পারবে, তার বেশি হবে না। সারাদিন অফিসে থেকে সব কিছু সাজিয়ে নিলাম। এর ভেতরে আবার মায়া ফোন করে খাবার খেয়েছে কিনা বলেছে। সব কিছু গুছিয়ে নিলাম। আমি আর পিয়াস সিদ্ধান্ত নিলাম 2 দিন পর লোক নেওয়া শুরু করব। আর আজকে সব জায়গায় পোস্টার বিজ্ঞাপন দেওয়া শুরু করব। অফিসের সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমি আর পিয়াস বের হলাম। রাত বাজে তখন 10টা। দুজনে মিলে গাড়িতে উঠলাম। পিয়াস আমাকে আমার বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। আমি ভেতরে চলে গেলাম। দরজা খুলে দেখি মায়া ডাইনিং টেবিলে খাবার নিয়ে বসে আছে। আমাকে দেখে বলল, আজকে সারাদিন কি কাজ করলেন জনাব? আজকে সব কিছু গুছিয়ে এলাম। 2 দিন পর লোক নেওয়া শুরু করব। ও আচ্ছা, যাও এখন ফ্রেশ হয়ে এসো, দুজনে একসাথে খাবো। দুজনে খাবো মানে? তুমি এখনো খাওনি? তোমার সাথে খাবো দেখে আর খাইনি। এখন বেশি কথা না বলে যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। বলে আমাকে ধাক্কা দিয়ে আমাকে ওয়াশরুমে পাঠিয়ে দিল। আমি ফ্রেশ হয়ে সোজা খাবার টেবিলে চলে গেলাম। তারপর আমরা দুজনে খাবার খেয়ে নিলাম।
খাবার খেয়ে মায়াকে ওর বাসায় পাঠিয়ে দিলাম। তারপর আমি রুমে এসে ঘুমিয়ে গেলাম। এভাবে কেটে গেল 2 দিন। 2 দিন পর আজকে সকালে অফিসে চলে এলাম, কারণ আজকে আমি লোক নিয়োগ করব। ইন্টারভিউ রুমে আছি, ও পিয়াস বসে আছি। ইন্টারভিউ রুমে আমি ও পিয়াস বসে আছি। আমরা দুজনে সবার ইন্টারভিউ নিচ্ছি। অনেক মানুষ ইন্টারভিউ দিচ্ছে। নিচে 1000 হবে, তবে আমরা শুধু 300 জনকেই নিব। একে একে সবাই ইন্টারভিউ দিচ্ছে। সবার ইন্টারভিউ নিতে নিতে বিকেল হয়ে গেল। আমিও পিয়াস ঠিক করেছি কাকে কাকে নিব। তো আমরা তাদের চাকরির খবরটা বলে দিলাম। আজকে 28 তারিখ, 1 তারিখ থেকে অফিস চালু করব। তাই সবাইকে 1 তারিখে আসতে বললাম। তারপর আমিও বাসা চলে এলাম। 3 দিন পর আজকে 1 তারিখ, আজকে সকালে আমি আবার অফিসে গেলাম। গিয়ে অফিসের সকল কর্মচারীদের সাথে আমিও পিয়াস পরিচয় হলাম। প্রথম দিন ছিল, তাই সবার কাজের চাপ একটু কম ছিল। তাই আজকে তাড়াতাড়ি অফিস ছুটি দিয়ে দিলাম, আর কালকে ঠিক টাইমে সবাইকে আসতে বললাম। তারপর আমি বাসায় চলে এলাম। এভাবে কেটে গেল 6 মাস। এই 6 মাসে আমাদের কোম্পানিতে আয় আগের থেকে ডবল হয়েছে। আমাদের কোম্পানি এখন ভালোই চলছে। একদিন অফিস থেকে বাসায় এসে দেখি মায়া আমার রুমে বসে আছে। এটা নতুন কিছু না, প্রতিদিন মায়া আমার রুমেই বসে থাকে। তবে আজকে একটু বেশি সাজগোজ করেছে, কারণটা বুঝলাম না। তখন আমি মায়ের কাছে গিয়ে বললাম, কি ব্যাপার, আজকে এত আটা মাটা মেখেছো কেন? খবরদার, এর একটা নাম আছে, মেকআপ। না, আমি আটা ময়দাই বলবো। এখন বলো, এত সাজগোজ করার কারণ কি? আছে একটা কারণ, সেটা তোমাকে বলবো না। প্লিজ বলো না, কি কারণ? বলবো একটু পরে, আগে ফ্রেশ হয়ে এসো তারপর। এই বলে আমাকে ওয়াশরুমে ঢুকিয়ে দিল। আমিও ফ্রেশ হয়ে বের হলাম। তারপর মায়ার সাথে ওদের বাসায় গেলাম। মায়াদের বাসার ভেতরে ঢুকে আমি তো অবাক, এরা এখানে কেন? কারণ মায়াদের বাড়িতে মিজু, নীলা, পিয়াস আরও কয়েকজন আমার ভার্সিটির বন্ধু। আমি ওদের ওখানে দেখে অবাক হয়ে তাকিয়ে আছি। তোরা এখানে কি করতেছিস? এসেছি একটা কাজের জন্য। কি কাজ সেটা বলতো? সেটা তোকে বলতে হবে নাকি? তোকে বলবো না। ঠিক আছে, না বললি। হয়েছে, এখন আর কিছু বলতে হবে না। আর মিজু, তোরা সবাই তাড়াতাড়ি সাথে যা। কেন, ওরা আবার ছাদে যাবে কেন? একটু পর দেখতে পারবে কি কারণে ওরা সাথে যাচ্ছে। চলো তাহলে আমরাও যাই। দাঁড়াও 1 মিনিট। বলে মায়া একটা ওড়না দিয়ে আমার চোখ বেঁধে দিল। চোখ বাঁধার ফলে আমি কিছুই দেখতে পাচ্ছি না। কি ব্যাপার, তুমি আমার চোখ বাঁধলে কেন? চলো এখন সাথে যাব, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ, আমাকে অন্তত বলো। বললে তো সেটা সারপ্রাইজ থাকবে না। ওকে, কোথায় যাব? এখন চলো আমার সাথে। এত কথা না বলে চুপচাপ আমার সাথে এসো। ঠিক আছে, চলো দেখি। তারপর মায়া আমাকে ধরে নিয়ে ছাদের উপরে চলে এলো। তারপর মায়া আমার চোখের বাঁধনটা খুলে দিল। সাথে সাথে সবাই একসাথে বলে উঠলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমি এসব দেখে টাস্কি খেলাম। আজকে আমার জন্মদিন আর আমারই মনে ছিল না। এসব ভাবছি, তখন আমার সামনে একটা বড় কেক এলো। নাও এবার কেক কাটো। বলে কেকটা কাটলাম। তারপর প্রথমে মায়াকে খাওয়ালাম, তারপর একে একে সবাইকে কেক খাওয়ালাম। তাহলে এই ছিল আমার সারপ্রাইজ। আমি মায়ের দিকে তাকালাম, দেখে লজ্জায় লাল হয়ে আছে। হ্যাঁ, সবাইকে নিয়ে নিচে চলো। এখন সবাই চলো, খাবার খেতে হবে তো। তারপর সবাই মিলে ডিনার করতে বসলাম। তখন মায়ের ভাই বলল, এবার তাহলে তোমাদের বিয়েটা দিয়ে দেই, কি বলো? এখন? হ্যাঁ, এখন না দিলে আবার কবে দেব? আর তোমার বিজনেস তো ভালোই চলছে। ঠিক আছে ভাইয়া, আপনি যা করবেন তাই হবে। তাহলে সামনের সপ্তাহে তোমাদের বিয়ের তারিখটা ঠিক করি। ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। মায়া, তাহলে তোর কোনো সমস্যা নেই তো? না, আমার সমস্যা নেই। তুমি যেদিন চাও সেদিনই বিয়ে হবে। তাহলে তো হয়েই গেল। তাহলে সামনের সপ্তাহে তোমাদের বিয়ে হচ্ছে। আর তাহলে তোমরা সবাই ঠিক টাইমে চলে আসবে, কেমন? আচ্ছা, পৌঁছে ফোন দিস। তারপর ওরা সবাই চলে গেল। আমিও বাসায় চলে এলাম। তারপর ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম ভাঙলো কিছু একটার সুরসুরিতেই। চোখ খুলে দেখি মায়া আমার দিকে এক পলকে তাকিয়ে আছে। মায়া এখানে এসেছে, এটা দেখে আমি অবাক হলাম না, কারণ আমার ফ্ল্যাটের চাবি ওর কাছে আছে। মায়া আমার দিকে তাকিয়ে আছে। আমি ওকে আমার বুকের সাথে চেপে ধরলাম। মায়া আমাকে জড়িয়ে ধরলো। হয়েছে, এবার ছাড়ো, অফিসে যেতে হবে তো। অফিসে যাব? তুমি এখানে কেন এসেছিলে? তোমাকে ডাকতে এসেছি, যাও এখন ফ্রেশ হয়ে এসো। ওকে, যাচ্ছি। আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি মায়া খাটের উপরে বসে আছে। তুমি এখানে বসে আছো কেন? বাসা যেতে পারোনি? তোমার সাথে যাবো দেখে বসে আছি, তো এবার কি যাওয়া যায়? ঠিক আছে, চলো যাই। চলো। আর আজকে অফিস থেকে একটু আগে আসবে, কেমন? কেন? আমি এক জায়গায় যাব, তাই। তুমি আবার কোথায় যাবে? একটু শপিং মলে যাব। কেন, আবার কি কিনবে? বিয়ের শপিং করতে যাব। তুমি একা চলে যাও, আমার সময় হবে না।
না, তোমাকেও আমার সাথে যেতে হবে। আমাদের বিয়ের শাড়ি তুমি পছন্দ করে দিবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বিকেলে অফিসে চলে এসো, ওখান থেকে না হয় দুজনে একসাথে শপিং মলে যাব। ঠিক আছে, তাহলে আমি বিকেলে তোমার অফিসে যাব। হুম হুম, আচ্ছা তাহলে আমি এখন যাই, না হলে আবার লেট হয়ে যাবে। ঠিক আছে, দেখে শুনে যাও। ওকে বলে বাসা থেকে বের হয়ে বাইকটা নিয়ে সোজা অফিসে চলে গেলাম। অফিসে এসে বাইকটা পার্কিং করে সোজা ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকতেই সবাই আমাকে সালাম দিল। আমি সালামের উত্তর দিয়ে নিজের কেবিনে গিয়ে বসলাম। তারপর কাজ করতে শুরু করলাম। কাজ করছি তখন ম্যানেজার এসে বলল, স্যার আজকে একটা জরুরি মিটিং আছে। আচ্ছা মিটিং কখন শুরু হবে? একটু পরেই শুরু হবে। আচ্ছা আপনি যান, আমরা আসছি। ওকে বলে ম্যানেজার চলে গেল। আর আমি আমার কাজগুলো করতে লাগলাম। কাজ করতে করতে ম্যানেজার মিটিংয়ের জন্য আমাকে ডেকে গেল। আমি আমার কেবিন থেকে বের হয়ে পিয়াসের কেবিনের দিকে গেলাম। পিয়াসের কেবিনে গিয়ে দেখি পিয়াস বসে বসে একটা ফাইল চেক করছে। কিরে তুই আবার কি করছিস? তা তুই আবার কি মনে করে আমার কেবিনে এলি? মিটিং রুমে চল, একটা জরুরি মিটিং আছে, সেটা করতে হবে। তো তুই একা চলে যা, গিয়ে মিটিং অ্যারেঞ্জ কর। আমি গেলে হবে না, তোরও যেতে হবে। আচ্ছা। আমি আর পিয়াস কেবিন থেকে বের হয়ে সোজা মিটিংয়ে চলে গেলাম। মিটিং রুমে গিয়ে দেখি অনেক কোম্পানির লোক বসে আছে। আমি গিয়ে মিটিং শুরু করলাম। মিটিং শেষ করতে করতে বিকেল হয়ে গেল। মিটিং রুম থেকে বের হয়ে কেবিনে চলে এলাম। কেবিনের দরজা খুলে দেখি মায়া সোফায় বসে আছে। মায়াকে দেখে মনে পড়ে গেল আজকে মায়ার সাথে শপিং মলে যেতে হবে। তখন আমাকে দেখে মায়া আমার কাছে এসে বলল, কি ব্যাপার, মিটিং শেষ নাকি? হ্যাঁ শেষ। আচ্ছা যাও, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে এসো, আবার শপিং মলে যেতে হবে তো নাকি? ঠিক আছে যাচ্ছি, তুমি একটু ওয়েট করো, আমি যাব আর আসবো। ঠিক আছে যাও। আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে মায়াকে সঙ্গে নিয়ে অফিসের নিচে এলাম। তারপর বাইকটা নিয়ে মায়াকে পিছনে বসে শপিং মলে যাওয়ার জন্য রওনা দিলাম। মাঝপথে একটা রেস্টুরেন্টের কাছে মায়া বাইকটা থামাতে বলল, আমিও সেখানে থামালাম। তো গ্যাস, আমি যে মায়ের কথা শুনি তাই আপনারা আবার এটাকে টুরুলাভ মনে করেন না। তারপর বাইক থেকে নেমে আমার সামনে এসে বলল, আমি জানি তুমি দুপুরে খাবার খাওনি, তাই এখন ভেতরে চলো, খাবার খাবে। আমি দুপুরে খাইনি, এটা তুমি কিভাবে জানলে? তুমি না খেয়ে থাকবে আর আমি সেটা বুঝবো না? এটা কেমনে হয় বলো? দুপুরে মিটিং থাকায় আর লাঞ্চ করতে পারিনি। ও। আমি বাইক থেকে নেমে ভিতরে গেলাম। তারপর দুজনে একটা চেয়ারে বসলাম। আর মায়া 2 প্লেট বিরিয়ানি অর্ডার করলো। কিছুক্ষণ পর বিরিয়ানি চলে এলো। আমরা খাওয়া শুরু করলাম। খাবার খাওয়ার পর ঘটলো আরেক সমস্যা। মায়া আমাকে বিল দিতে দিচ্ছে না। মায়া বলে ও নিজে বিল দিবে। আমিও আর ওকে জোর করলাম না। মায়া বিলটা দিয়ে দিল। তারপর আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে সোজা শপিং মলে চলে এলাম। শপিং মলের সামনে এসে বাইকটা পার্কিং করলাম। তারপর মায়াকে সঙ্গে নিয়ে ভেতরে প্রবেশ করলাম। প্রথমে মায়া আমাকে সঙ্গে নিয়ে মেয়েদের দোকানে প্রবেশ করলো। আমি শুধু মায়ার পিছনে পিছনে হাঁটছি। মায়া শাড়ির দোকানে গেল, গিয়ে দোকানদারকে কয়েকটা শাড়ি দেখাতে বলল। দোকানদার আমাদের সামনে কয়েকটা শাড়ি রাখলেন। এবার বলো কোন শাড়িটা তোমার বেশি পছন্দ হয়? আমি একটা কমলা কালারের শাড়ি পছন্দ করে দিলাম। মায়া শাড়িটা হাতে নিয়ে বলল, তোমার পছন্দ আছে বলতে হবে, এটা আমারও খুব পছন্দ হয়েছে। আমি কিছু বললাম না। তারপর মায়া আমাকে নিয়ে ছেলেদের দোকানে গেল। আমি অবশ্য অবাক হলাম, ওর ছেলেদের দোকানে কি কাজ আছে। দেখলাম মায়া ওর শাড়িটার সাথে ম্যাচিং করে পাঞ্জাবি কিনেছে। তো শেষে একটা পাঞ্জাবি পছন্দ করে বিলটা দিয়ে চলে এলো। তারপর আমরা শপিং মল থেকে বের হয়ে সোজা বাসায় চলে এলাম। এভাবে দেখতে দেখতে আমাদের বিয়ের দিন চলে এলো। আজকে আমার আর মায়ার বিয়ে। সারা বাড়িতে মেহমান ভর্তি। বিয়ের সব দায়িত্ব মিজু আর নীলা নিয়েছে। আমার বাসায় শুধু আমার বন্ধু বান্ধব ছাড়া আর কে থাকবে? আমার তো এখন আর কোনো আত্মীয় স্বজন নেই। সন্ধ্যাবেলা কাজে এসে আমাদের বিয়ে পড়িয়ে গেল। আমার কয়েকটা বান্ধবী আর মায়ার কাজিনরা মায়াকে বাসর ঘরে নিয়ে গেল। আমিও সবার মতো ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে লাগলাম। রাত 12টার দিকে মিজু আর নীলা আমাকে বাসর ঘরে ঢুকিয়ে দিল। আমি ভেতরে ঢুকে দেখি মায়া খাটের উপরে বসে আছে। আমি দরজা লাগিয়ে খাটের দিকে যেতে লাগলাম। মায়া খাটে থেকে নেমে এসে আমার পা ধরে সালাম করলো। তারপর খাটের উপর গিয়ে বসে পড়লো। আমি গিয়ে মায়ের পাশে বসলাম। তারপর মায়ের ঘোমটা তুলে দিলাম। তারপর বাকিটা বুঝে নিন। ফ্ল্যাশব্যাক 4 বছর পর। 4 বছর পর আমার আর মায়ের বিয়ের 4 বছর হয়েছে। বিয়ের 2 বছর পর আমাদের একটা কন্যা সন্তান হয়েছে। ওর নাম সাইফা। মিজু আর নীলারও বিয়ে হয়েছে, আজ 2 বছর হলো। ওদের একটা ছেলে আছে। একদিন অফিসে যাব এমন সময় মায়া আমার কাছে এসে বলল, অফিসে যাচ্ছ নাকি? কেন? আসবে কখন? আজকে ফিরতে রাত হবে, একটা ডিল আছে তাই। ও। কিন্তু না, আজকে তোমার মেয়ের শপিংয়ে যেতে চাইছে তাই।
আজকে তো হবে না। সেটা আমাকে না বলে তোমার মেয়েকে বলো। ঠিক আছে, সাইফাকে ডাকো। আমাকে ডাক দিতে হবে না, আমি এসে গেছি। আজকে কিন্তু আমি শপিংয়ে যেতে পারবো না। না, আমি কোনো কথা শুনতে চাই না। আমার সাথে আজকে শপিং এ যাবা? আচ্ছা ঠিক আছে, দেখি আজকে তাড়াতাড়ি আসতে পারি কিনা। ঠিক আছে বাবাই। তারপর আমি বাসা থেকে বের হয়ে অফিসে চলে এলাম। আজকে আবার একটা বড় মিটিং আছে, তাই আমাদের সেখানে যেতে হবে। তাই অফিসে এসে পিয়াসকে নিয়ে মিটিংয়ের জায়গা চলে গেলাম। অফিসের ভিতরে ঢুকতেই পিয়ন আমাদের নিয়ে মিটিং রুমে নিয়ে গেল। আমরা মিটিং রুমে গিয়ে বসলাম। তখন একে একে সবাই আসতে লাগলো। এরপর যে প্রবেশ করলো তাকে দেখে আমি চমকে উঠলাম। আব্বু এখানে কেন? কারণ আব্বু এবার মিটিং রুমে প্রবেশ করেছে। আব্বু আমার দিকে তাকিয়ে আছে, হয়তো আমাকে কিছুটা চিনতে পারছে, কারণ আমি মাস্ক পরে আছি। আমি পিয়াসকে সব কিছু বলে ওখান থেকে বের হয়ে এলাম, কারণ আর কিছুক্ষণ ওখানে থাকলে আব্বু আমাকে চিনে ফেলতো। অফিস থেকে বের হয়ে সোজা বাসায় চলে এলাম। বাসার সামনে এসে কলিং বেল বাজাতে মায়া দরজা খুলে দিল। মায়া অবশ্য এই টাইমে আমাকে আশা করেনি। কি ব্যাপার, তুমি আজকে এত তাড়াতাড়ি এসেছো কেন? এমনি ভালো লাগছে না তাই। কি বলো, শরীর খারাপ নাকি? আচ্ছা আচ্ছা, যাও তাহলে, তুমি রেস্ট নাও। আরে তেমন কিছু না। আমি কোনো কথা না বলে সোজা রুমে চলে এলাম। সেদিন আর বাইরে কোথাও গেলাম না। পরের দিন সকালে অফিসে গেলাম, সারাদিন কাজ করে রাতে বাসায় চলে এলাম। এভাবে 2 মাস কেটে গেল। একদিন বিকালে অফিস থেকে বাসায় এসে কলিং বেল বাজালাম। তখন একজন মহিলা এসে দরজা খুলে দিল। সেই মহিলা আমাকে দেখা মাত্রই আমাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। আপনারা ভাবছেন এটা কে? আসলে সে হলো আমার আম্মু। আমি আম্মুকে দেখে অনেক অবাক হলাম। আম্মু এখানে কিভাবে এলো? আম্মু আমাকে জড়িয়ে ধরে কাঁদছে, আর আমি এসব ভাবছি। এতদিন আমাদের ছেড়ে কিভাবে ছিলি? আমাদের কথা কি তোর মনে নেই? মনে পড়লো মিথ্যা অপরাধী হয়ে থাকতে চাইনি, তাই আর যাইনি। কিন্তু তোমরা এখানে এলা কিভাবে? আব্বু কোথায় এখন? তোর আব্বু ভিতরে বসে আছে, সাইফাকে নিয়ে খেলা করছে। আমি আম্মুর সাথে ভেতরে এসে দেখি মিথিলার ছোট বোন, মিথিলার আব্বু আম্মু, আমার আব্বু, সাইফা, মায়া বসে গল্প করছে। সাইফা সহ ওরা সবাই মিলে বসে একসাথে গল্প করছে। আমি একবার মিথিলার দিকে তাকাতেই মিথিলা মাথাটা নিচু করে নিল। আমি ওর দিক থেকে আমার চোখটা সরিয়ে নিলাম। তখন মিথিলার আব্বু বলল, বাবা, আমাদের ক্ষমা করে দিও। আমাদের মেয়ে যা করছে তার জন্য আমরা খুব লজ্জিত। না আঙ্কেল, ঠিক আছে, তবে দ্বিতীয়বার যেন এই ভুলটা আর না করে। আর কখনো এমন করবে না, আমি কথা দিচ্ছি। ঠিক আছে। তখন আব্বু সোফা থেকে উঠে আমার কাছে এসে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিলেন। তারপর জোরে ধরে কেঁদে কেঁদে উঠলেন। আব্বুর সাথে আমিও কেঁদে দিলাম। আমি আবার কেঁদে দিলাম না, কেঁদে দিলাম। একা একা কিভাবে থাকতি? একা থাকতাম না, মায়া সব সময় আমার পাশে থেকেছে। কিন্তু তোমরা আমার ঠিকানা জানলে কিভাবে? হঠাৎ করে মায়া কিচেন থেকে এসে বলল, আমি নিয়ে এসেছি। কিন্তু তুমি তাদের চিনলে কিভাবে? আচ্ছা শোনো, আজকে বিকেলে আমি আর সাইফা একটু পার্কে গিয়েছিলাম ঘুরতে। তখন উনি আমার কাছে এসে তোমার ছবি দেখিয়ে বলে আমি তোমাকে চিনি কিনা। তখন আমি বলি এটা আপনার কে হয়? তখন তিনি বলেন এটা তার ছেলে, একটা ভুলের কারণে তাকে বাসা থেকে বের করে দিয়েছে। আজ 5 বছর ধরে ওকে খুঁজে চলেছি, কিন্তু খুঁজে পাচ্ছি না। তখন আমি এদের কথা তোমায় বলি, আর একটা কথা বলি যে আমি তোমার বউ, আর তারা আমাকে তাদের বৌমা হিসেবে মেনে নিয়েছে। এ তো বড় একটা কাহিনী, আর আমি কিছুই জানি না। তোমাকে আর জানতে হবে না, যাও এখন ফ্রেশ হয়ে এসো, সবাই একসাথে খাবার খাবো। ঠিক আছে। তারপর আমি সবাইকে রুম দেখিয়ে দিলাম। সাইফা আম্মুর কাছে আছে। সবাইকে রুম দেখিয়ে দিয়ে আমি রুমে চলে এলাম। এসে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি মায়া দাঁড়িয়ে আছে। আমি ওর কাছে যেতেই আমাকে জোরে ধরে বলল, আমার একটা কথা রাখবে? কি কথা বলো, আমি রাখার চেষ্টা করব। বেশি কিছু না, তোমার বাবা মার সাথে তোমাদের বাড়িতে যেতে চাই, আর এখানে আসতে চাই না। ঠিক আছে, যাব। সত্যি বলছো? বলার সাথে সাথে মায়া আমার গালে একটা চুমু দিয়ে ডাইনিং টেবিলে চলে গেল। আমি মায়ের সাথে খাবার টেবিলে চলে এলাম। একে একে আব্বু, আম্মু, মিথিলার বোন, মিথিলার আব্বু, আম্মু সবাই এসে পড়লো। তারপর আমরা খাবার খাওয়া শুরু করলাম। খাবার খাচ্ছিলাম, তখন হঠাৎ করে আব্বু এই কথা বলল, তাহলে বাড়িতে কবে যাচ্ছিস? তুমি যেদিন বলবে সেদিনই যাব। তাহলে কালকে সকালে রেডি থাকিস। আর কোনো কথা বললাম না। খাবার খেয়ে রুমে চলে এলাম। তারপর ঘুমিয়ে গেলাম। আজকে সাইফা ওর দাদা দাদির কাছে ঘুমিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। বাড়ি আসতে আসতে বিকেল হয়ে গেল। বাড়ির সামনে গাড়ি থেকে নামলাম। বাড়িটা আগের মতোই আছে। আমি বাড়ির ভিতরে এলাম, তারপর আমার রুমে চলে এলাম।
রুমের ভেতরে ঢুকে দেখি আগের মতোই আছে। আমি গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। হঠাৎ কে যেন আমাকে জড়িয়ে ধরলো। তাকিয়ে দেখি মায়া আমাকে জড়িয়ে ধরে আছে। আমিও মায়াকে জড়িয়ে ধরলাম আর বললাম, সব কিছু ফিরে পেয়েছি, আর কিছুই চাই না, আমার এভাবে দিন কাটলেই হবে। তো এইভাবে আমাদের ভালোবাসাটা সারা জীবন থেকে যায়। তো গাইস, গল্প তো অনেক শুনলেন, তো আপনাদের কাছে এই গল্পটা কেমন লাগলো? আমি আশা করছি গল্পটা অনেক ভালো লেগেছে। তো গল্পটা বানাতে আমাদের অনেক পরিশ্রম হয়েছে। তো আমাদের পরিশ্রমের ফল হিসেবে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম আরও রোমান্টিক, স্যাড এবং আরও নিত্য নতুন গল্প শুনতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।